সালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রক্ত সম্পর্কে। চতুর্থ অধ্যায় রক্ত সঞ্চালনের একদম প্রথম টপিকটা হলো রক্ত, যেখানে আমরা রক্ত কি, রক্তের পরিচয়, রক্ত কি কি উপাদান দিয়ে গঠিত, প্রত্যেক উপাদানের কি কি কাজ বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। কিন্তু বিস্তারিত এই নলেজগুলোকে কীভাবে শর্টকাট ওয়েতে ইজিলি নেমোনিক অ্যাপ্লাই করে মনে রাখা যায় সেই উপায়গুলো আমরা শিখব। এই টপিকটা কিন্তু তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের এমসিকিউ অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ অংশে এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। রিটেন প্রশ্ন রক্ত টপিক থেকে আসার চান্স খুবই কম, কিন্তু অনেক বেশি এমসিকিউ আসে। সো ক্লাসটা করলে আশা করি রক্ত সম্পর্কে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং এত বড় বড় পড়া অনেক এমসিকিউ কীভাবে তুমি সহজভাবে মুখস্থ করতে পারবা সেই উপায়ও জেনে যাবে ইনশাল্লাহ। চলো তাহলে আমরা শুরু করি। তাহলে আজকে আমাদের দেখো প্রথমেই রক্ত সংবহনতন্ত্র সম্পর্কে আমরা জানবো। তাহলে কে রক্ত এই সংবহনতন্ত্রের কথা সর্বপ্রথম কে বলছে? একজন বিজ্ঞানী, তার নাম হলো উইলিয়াম হার্ভে। তাহলে উইলিয়াম হার্ভে নামক একজন বিজ্ঞানী সর্বপ্রথম রক্ত সংবহনের কথা বলছিলেন। দেখো তাহলে এই সংবহনতন্ত্রটা আমাদের কী কী নিয়ে গঠিত? রক্ত নিয়ে গঠিত। রক্ত যে বহন হয় যে নালীর মাধ্যমে তাকেই বলা হয় রক্তবাহিকা বা ব্লাড ভেসেল। রক্তবাহিকাগুলো তিন ধরনের হয়: ধমনী, শিরা, কৈশিক জালিকা। আর রক্তকে পাম্প করার জন্য আমাদের দেহে একটা পাম্পার বা মেশিন থাকে, সেই মেশিনটার নাম হলো হৃৎপিণ্ড। তাহলে আমাদের সংবহনতন্ত্র তিনটা অংশ নিয়ে গঠিত। তার মধ্যে একটা তরল যোজক কলা বা রক্ত থাকবে, রক্ত পরিবহনের জন্য কিছু নালী থাকবে, এই নালীগুলোকে বলা হয় রক্তবাহিকা, যেটা তিন ধরনের হয়: ধমনী, শিরা, কৈশিক জালিকা। আর নালীর মধ্য দিয়ে রক্তকে চলার জন্য, রক্তকে গতি দেওয়ার জন্য আমাদের দেহে একটা পাম্প থাকে, এই পাম্পটার নাম হলো হৃৎপিণ্ড বা হার্ট। আমরা ধীরে ধীরে তিনটাই জানবো এবং এই তিনটা কীভাবে সমন্বিতভাবে কাজ করে এই প্রসেসগুলোও জানার চেষ্টা করব। তাহলে দেখো আজকে আমাদের আলোচনার টপিক হলো শুধুমাত্র রক্ত। আমরা আজকে রক্তের পরিচয় জানার চেষ্টা করব। তাহলে দেখো রক্ত কি, আমরা একটু পরিচয় জানি। রক্তটা হলো একটা তরল যোজক কলা। তাহলে তরল যোজক কলা, যোজক কলা বা কানেকটিভ টিস্যু কী করে? দেহের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ রক্ষা করতেছে, তাই না? তাহলে রক্ত দেহের বিভিন্ন অংশের মধ্যে পরিবাহিত হয়ে প্রত্যেক অংশের মধ্যে একটা যোগাযোগ রক্ষা করছে। তাহলে এটা হলো একটা যোজক কলা, কিন্তু দেখতে কেমন? তরল। তাহলে এটা তরল যোজক কলা। এরপরে আসো, মানবদেহে রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার থাকে। তাহলে এটা একটা এমসিকিউ। রক্তের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, নট ফারেনহাইট। তাহলে এটা সাবধান থাকবা। অপশনে প্রথমটা 36 থেকে 38ই থাকে, কিন্তু একক থেকে ডিগ্রি ফারেনহাইট। সো আমরা ভুল করে ফেলি তখন। তাহলে সেলসিয়াস এবং রক্তের যে তাপমাত্রা, এটাই হলো আমাদের শরীরের সাধারণ তাপমাত্রার পরিমাণ। আপেক্ষিক গুরুত্ব 1.065। আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি? একটা পদার্থ পানির থেকে কতটা ভারী অথবা পানির থেকে কতটা হালকা, এইটাকে মাপার জন্য ওই পদার্থের ঘনত্বকে পানির ঘনত্বের সাথে তুলনা করা হয়। এইটাকে বলি আমরা আপেক্ষিক গুরুত্ব। তার মানে আপেক্ষিক গুরুত্বর ফর্মুলা আমরা লিখতে পারি কোনো পদার্থের ঘনত্ব বাই পানির ঘনত্ব। তাহলে কোনো পদার্থের ঘনত্ব, আর নিচে থাকবে কি? নিচে থাকবে পানির ঘনত্ব। তাহলে এটা যদি মানটা 1-এর থেকে বেশি হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই পদার্থটা পানির থেকে একটু বেশি ঘন। তাহলে রক্তের মানটা কত? আপেক্ষিক গুরুত্ব 1.065, তার মানে মোর দ্যান 1, তার মানে রক্তটা পানির থেকে একটু বেশি গাঢ়। এরপর আসো পিএইচ 7.35 থেকে 7.45, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। তাহলে এটা যদি আমরা এভারেজ করি, এভারেজ পিএইচ রক্তের কত পাওয়া যায়? তাহলে 7.4। তাহলে আমরা দুইটা তথ্যই মাথায় রাখবো। রক্তের পিএইচ যদি আমরা রেঞ্জ দিয়ে চিন্তা করি, তাহলে 7.35 থেকে 7.45, আর গড় রক্তের পিএইচ যদি আমাদের কাছে জানতে চায়, তাহলে উত্তর হবে 7.4। তাহলে এটা 7-এর থেকে কিছুটা বেশি, তার মানে এটা ঈষৎ ক্ষারীয়। তাহলে রক্ত একটা ঈষৎ বা সামান্য ক্ষারীয় পদার্থ। এরপরে আসো, রক্তকে আমরা যখন উপাদানে আলাদা করতে চাইবো, তখন আমাদের একটা মেশিনের সাহায্য লাগবে। এই মেশিনটার নাম হলো সেন্ট্রিফিউজ মেশিন। সেন্ট্রিফিউজ মেশিনটার বৈশিষ্ট্য কি? এটা ঘুরতে পারে। এই মেশিনে দেখো যে রক্তকে আমরা একটা টিউবে নিয়ে যদি মেশিনটাকে ঘুরাই, দীর্ঘক্ষণ ঘোরানোর পরে রক্ত দুইটা উপাদানে পৃথক হয়ে যায়। এই দুটো উপাদান দেখতে তখন এরকম হবে। এই টিউবের নিচের দিকে একটা অংশ গাঢ় লাল হবে। এই গাঢ় লাল অংশে মূলত থাকে রক্তকণিকাগুলো, মূলত লোহিত রক্তকণিকা একদম নিচের দিকে গিয়ে জমা হয়। এই অংশটাকে বলা হয় লোহিত রক্তকণিকা বা আরবিসি। আর উপরের দিকে যে হালকা হলুদ বর্ণের একটা তরল অংশ থাকে, এইখানে কোনো কোষ থাকে না। এটা একটা কোষবিহীন তরল উপাদান বা রক্তের প্লাজমা বা রক্তরস তাকে বলা হয়। অর্থাৎ রক্তের মধ্যে যে পানি, তারপর আরও কিছু প্রোটিন আর অন্যান্য পদার্থ থাকে, অর্থাৎ কোষ বা রক্তের যে রক্তকণিকাগুলো আছে তাদেরকে বাদ দিলে যা পড়ে থাকবে তাই হলো রক্তরস, যেটা উপরের দিকে জমা হয়। আর রক্তকণিকাগুলো জমা হয় নিচের দিকে। রক্তকণিকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে আরবিসি বা লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা একদম দেখো যে বড় স্তরে জমা হয়। আর তার উপরে
ঠিক রক্তরসের নিচে এবং লোহিত রক্তকণিকার উপরে খুব ছোট্ট পাতলা একটা লেয়ারে, পাতলা একটা স্তরে জমা হয় শ্বেত রক্তকণিকাগুলো। শ্বেত রক্তকণিকার সংখ্যা আমাদের দেহে খুবই কম, এই জন্য এই স্তরটা খুবই ছোট। তাহলে আমরা কি করব, আমরা যদি একটা সেন্ট্রিফিউজ মেশিনে রক্তটাকে নিয়ে ঘুরাই, তাহলে রক্ত দুইটা উপাদানে পৃথক হয়ে পড়ে। নিচের দিকে গাঢ়তর অংশটা হলো রক্তকণিকা, আর উপরের দিকের হালকা হলুদ বর্ণের অংশটাকে বলা হয় রক্তরস। তাহলে আমরা গ্রসলি রক্তের দুইটা উপাদান সম্পর্কে জানলাম। তাহলে এবার রক্তের উপাদানগুলো নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করি। এই টপিকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর এমসিকিউ এখান থেকে আসছে। তাহলে রক্তের মধ্যে রক্তরস বা প্লাজমা থাকে 55%, তাহলে রক্তরসের ইংলিশ হলো প্লাজমা, যেটার পরিমাণ 55%, আর রক্তকণিকা থাকে মাত্র 45%। তাহলে 45% রক্তকণিকা এবং রক্তরস 55% থাকে। রক্তরস 55%-এর মধ্যে পানিই থাকে 90 থেকে 92%। তাহলে রক্তরসের উপাদান কি? এর মধ্যে পানিই থাকে 90 থেকে 92%, কঠিন পদার্থ থাকে 8 থেকে 10%। পানি তো পানি, এটার আর কোনো ব্যাখ্যা নাই। কঠিন পদার্থগুলো দুই ধরনের থাকে, কিছু অজৈব উপাদান থাকে আর কিছু জৈব উপাদান থাকে। অজৈব উপাদান কি কি? সাধারণত ধাতব আয়নগুলো। কী কী আয়ন থাকে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, এই আয়নগুলো। তাহলে দেখো এই সব আয়ন হচ্ছে কোন ধরনের উপাদান? এরা হলো অজৈব উপাদান। জৈব উপাদানগুলোকে আবার ভাগ করা হচ্ছে 3 ভাগে। কিছু পদার্থ হচ্ছে প্লাজমা প্রোটিন, যেটা আমাদের রক্তে থাকে এবং রক্তের গুরুত্বপূর্ণ একটা উপাদান। কিছু নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ থাকে, যে বর্জ্য পদার্থগুলো রক্তে যায়, পরবর্তীতে রক্ত এই বর্জ্য পদার্থগুলোকে পরিবহন করে কিডনিতে নিয়ে গিয়ে ফিল্টার করে ইউরিন তৈরি করে দেহের বাইরে বের করে দেয়। আর অন্যান্য কিছু পদার্থ থাকে। তাহলে আমাদের এই কলামটা ইম্পর্টেন্ট অনেক বেশি, এইটা থেকে প্রশ্ন থাকে। তাহলে প্রথমেই দেখি প্লাজমা প্রোটিন কি কি থাকে। অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন, ফাইব্রিনোজেন এবং রক্তের যে ক্লটিং ফ্যাক্টরগুলো, এই ধরনের প্লাজমা প্রোটিনগুলো থাকে। এগুলোর নাম আমাদের পরীক্ষায় আসে। রক্তে কি কি প্লাজমা প্রোটিন থাকে আমরা একটু পরে এটা জানার চেষ্টা করব শর্টকাট ট্রিক্স দিয়ে। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের মধ্যে কি কি আছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া, এই পদার্থগুলো। অন্যান্য পদার্থের মধ্যে আমাদের রক্তে ভালো ভালো কি কি উপাদান থাকে? আমাদের রক্তে গ্লুকোজ থাকে, লিপিড থাকে, হরমোন থাকে, এনজাইম থাকে, কিছু রঞ্জক পদার্থ থাকে। তাহলে এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিনগুলো আমরা মনে রাখার একটা নেমোনিক জানবো একটু পরেই, এইটা পরীক্ষায় আসে। এরপরে আমরা চলে যাই অপোজিট দিকে, কে থাকে? রক্তকণিকা। রক্তকণিকাগুলো কত পার্সেন্ট? 45% থাকে। 45% রক্তকণিকাকে আবার ভাগ করা যায় 3 ভাগে। আমাদের রক্তে কিছু রক্তকণিকা আছে যারা দেখতে লাল রঙের। লাল রঙের এই রক্তকণিকাগুলোকে বলা হয় লোহিত রক্তকণিকা। লোহিত মানেই লাল। কিছু আছে বর্ণহীন বা সাদা, এগুলোকে বলা হয় শ্বেত রক্তকণিকা। কিছু রক্তকণিকাকে বলা হয় অনুচক্রিকা। তাহলে কয় ধরনের রক্তকণিকা আমাদের রক্তে থাকে? 3 ধরনের, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এরপর দেখো শ্বেত রক্তকণিকাকে আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটাকে বলা হয় অ্যাগ্রানুলোসাইট, একটাকে বলা হয় গ্রানুলোসাইট। মূলত রক্তকণিকাগুলো হলো রক্তের মধ্যে থাকা রক্তকোষ। তাহলে এদেরকে কোষ না বলে কণিকা বলা হয় কেন? কারণ কোষের একটা ধর্ম হইল কোষ বিভাজিত হতে পারে, কিন্তু রক্তকণিকাগুলো কখনো বিভাজিত হয় না। অর্থাৎ একটা রক্তকোষ, একটা আরবিসি বা লোহিত রক্তকণিকা বিভাজিত হয়ে 2টা আরবিসিতে পরিণত হয় না। তাহলে কি হয়? যে লোহিত রক্তকণিকাগুলো তৈরি হয়, এরপরে কিছুদিন পর তারা নষ্ট হয়ে যায়। ফ্যাক্টরি আছে আমাদের দেহে রক্তকণিকা তৈরির, ওই ফ্যাক্টরি থেকে বারবার নতুন রক্তকণিকা তৈরি হয়। তাহলে আমাদের দেহ অলওয়েজ ব্র্যান্ড নিউ রক্তকণিকা বানাতে পছন্দ করে। আগের কোনো রক্তকণিকাকে বিভাজিত করে নতুন রক্তকণিকা তৈরি করতে সে পছন্দ করে না, সে পুরান জিনিস ইউজ করতে পছন্দ করে না। তাহলে এগুলো কোষই, রক্তের মধ্যে ভাসমান কোষগুলোকেই আমরা রক্তকোষ বলি, কিন্তু কোষ না বলে তাদেরকে কণিকা বলা হয় কেন? কারণ তাদের বিভাজন ক্ষমতা নাই। তারা তৈরি হয় এবং একটা নির্দিষ্ট সময় পর মারা যায় বা ধ্বংস হয়ে যায়। এই জন্যই তাদেরকে রক্তকোষ না বলে রক্তকণিকা বলা হয়। এখন দেখো, যেহেতু তারা কোষ, মেইনলি তারা তো কোষই, তাহলে কোষের ভিতরে কি থাকে? নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম থাকবে। এই যে আমাদের শ্বেত রক্তকণিকা, এর ভিতরে কি থাকে? শ্বেত রক্তকণিকার ভিতরে নিউক্লিয়াস থাকে, কিন্তু কিছু কিছু শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমে দেখা যায় কিছু দানা থাকতে পারে। দানার ইংলিশ হলো গ্রানিউল। গ্রানিউল মানে দানা। তোমরা মাঝে মাঝে বলো না কফি গ্রানিউল, মানে কফির দানা। হ্যাঁ, আর বায়োলজিতে কোথাও যদি থাকে কথাটা, মানে সবসময় কি বোঝায়? নাই। এতে বোঝায় অ্যাবসেন্ট। তাহলে গ্রানিউল মানে দানা, মানে নাই। এখন একটু নামটা চিন্তা করো তো, মানে নাই, গ্রানিউল মানে দানা, সাইট মানে সেল। তাহলে এমন সাইট বা এমন সেল বা এমন কোষ যে কোষের সাইটোপ্লাজমে দানা নাই, তারই নাম হবে অ্যাগ্রানুলোসাইট। তাহলে অ্যাগ্রানুলোসাইট হলো ওই ধরনের শ্বেত রক্তকণিকা যাদের সাইটোপ্লাজমে কোনো দানা নাই। আর গ্রানিউল মানে যেহেতু দানা, তাহলে গ্রানুলোসাইট হবে কাদের নাম? যাদের সাইটোপ্লাজমে দানা আছে। তাহলে দানা থাকা না থাকার উপর ভিত্তি করে শ্বেত রক্তকণিকাগুলোকে 2 ভাগে ভাগ করা যায়, অ্যাগ্রানুলোসাইট, গ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইটের সাইটোপ্লাজমে কোনো দানা নাই, কিন্তু গ্রানুলোসাইটের
আমাদের সাইটোপ্লাজমে দানা আছে। এখন দেখো অ্যাগ্রানুলোসাইটগুলো কয় ধরনের? দুই ধরনের, একটাকে বলা হয় মনোসাইট আর একটাকে বলা হয় লিম্ফোসাইট। মনে রাখবা অ্যাগ্রানুলোসাইটগুলোর নামগুলো সাইট দিয়ে, আর গ্রানুলোসাইটগুলো হয় তিন ধরনের, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। আমরা প্রত্যেকটার পরিচয় আলাদাভাবে জানবো। এইখানে তুমি শুধু মনে রাখবা গ্রানিউল মানে দানা, তুমি মনে রাখতে পারো ফিল মানেও দানা, বা গ্রানুলোসাইটগুলোর নামের সাথে সবসময় কী থাকে? ফিল থাকে। কী কী ফিল? ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। কেন তাদের নাম এরকম হয়ে গেল? এটার পিছনে একটু কারণ আছে। বেসোফিল বা নিউট্রোফিল, দেখো বেস মানে কি? ক্ষার। তাহলে বেসোফিলের মধ্যে তারা একটু ক্ষারাসক্ত হয়, তার দানাগুলো ক্ষার আসক্ত হয়। এখন তুমি চিন্তা করো তো, ক্ষারে লিটমাস পেপার কি রং দেয়? আমরা তো জানি ক্ষারে লিটমাস পেপার কি দেয়? নীল রং দেয়, তাই না? তাহলে ক্ষারে লিটমাস পেপার যেহেতু নীল রং দেয়, বেসোফিলের রং কি হয়ে যায়? সে যেহেতু ক্ষারাসক্ত, এই জন্য তার রং হয়ে যায় কি? নীল। আর ইওসিনোফিল, ইওসিন একটা রঞ্জক পদার্থ যার রং লাল। তাহলে ইওসিনোফিলের মধ্যে ইওসিন নামে রঞ্জক পদার্থ থাকে, তাহলে তার রং কি? লাল। তাহলে ইওসিনোফিলের রং কি হবে? লাল হবে। তাহলে তার মধ্যে ইওসিনোফিল নামক রঞ্জক পদার্থ আছে, এই জন্য তার রং লাল। বেসোফিল, বেস মানে ক্ষার, ক্ষারের মধ্যে লিটমাস পেপারের রং কি? নীল। তাহলে বেসোফিলগুলোর রং কি? নীল। আর নিউট্রোফিল, নামের সাথেই দেখো আছে নিউট্রাল। তাহলে নিউট্রোফিলটা কেমন? নিউট্রাল বা নিরপেক্ষ। তাহলে এ হলো বর্ণ নিরপেক্ষ, তার মানে এর কোনো রং নাই। তাহলে তিনটাকে আমরা এখন চিনতে পারবো যে নিউট্রোফিল নিউট্রাল, কোনো রং নাই। বেসোফিল, বেস মানে ক্ষার, ক্ষারের মধ্যে লিটমাসের রং নীল, তাহলে নীল রং ধারণ করে। ইওসিনোফিল, ইওসিন রঞ্জক পদার্থ, ইওসিন রঞ্জক পদার্থের রং হলো লাল, তাহলে ইওসিনোফিলের রং কি? লাল। এভাবে আমরা মনে রাখবো। তাহলে মোটামুটি আমাদের কোষে রক্তের মধ্যে কি কি উপাদান থাকে সেটার একটা গ্রস ধারণা আমাদের হয়ে গেছে। আমরা এখানে যা যা টপিকগুলো পড়ছি এগুলো প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিত জানবো। সো এখন যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না হয় তাও কোনো সমস্যা নাই, তুমি ক্লাসটা করতে থাকো, একটু পরে বাকি অংশ আমরা ক্লিয়ার হব। তাহলে এখানে আমরা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে প্লাজমা প্রোটিন যে আমরা পড়লাম, এই প্লাজমা প্রোটিনটা পরীক্ষায় আসে, হ্যাঁ, যে আমাদের রক্তে কি কি প্লাজমা প্রোটিন থাকে, কি কি প্লাজমা প্রোটিন পাওয়া যায়, এটা অনেক বেশি পরীক্ষায় আসে। তাহলে প্লাজমা প্রোটিনের নামগুলো তুমি 10 সেকেন্ডে মনে রাখতে পারবা। কয় সেকেন্ডে মনে রাখতে পারবা? মাত্র 10 সেকেন্ড, হ্যাঁ, অনলি 10 সেকেন্ড। তাহলে তুমি শুধু মনে রাখবা প্লাজমা প্রোটিন হলো জিপিএ 5। জিপিএ কি? 5। তোমরা মাঝে মাঝে বলো না আই এম জিপিএ 5। একটা ভিডিও কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল না, জিপিএ 5 পাওয়ার পর তাকে প্রশ্ন করা হয়েছে যে আমি জিপিএ 5 পেয়েছি, এটার ইংলিশ কী হবে? সে উত্তর দিচ্ছে আই এম জিপিএ 5। এই হচ্ছে পড়াশোনার অবস্থা, হ্যাঁ। তাহলে তুমি মনে রাখবা আই এম জিপিএ 5। এই জিপিএ 5 দিয়ে তুমি কি করবা? প্লাজমা প্রোটিনগুলোর নাম মনে রাখবা। জিপিএ 5তে কি? তাহলে জিতে হলো গ্লোবিউলিন। তাহলে গ্লোবিউলিন নামক রক্তে একটা প্লাজমা প্রোটিন থাকে। পিতে হলো প্রথম বিন। এতে হলো অ্যালবুমিন। আর 5তে হলো ফাইব্রিনোজেন। তাহলে বুঝছো প্লাজমা প্রোটিন চারটার নাম কি দিয়ে মনে রাখবা? জিপিএ 5 দিয়ে। জিপিএ 5 থেকে গ্লোবিউলিন, প্রথম বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। এই চারটা নাম থেকে কিন্তু অসংখ্যবার প্রশ্ন আসছে, নিচের কোনটি প্লাজমা প্রোটিন অথবা নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়। সো এটা তুমি একদম মাথার মধ্যে সেট করে ফেলো, জিপিএ 5 কথাটা মাথার মধ্যে সেট করে ফেলো, প্রশ্ন আসবে এটা থেকে। এখন আমরা সর্বপ্রথম কি নিয়ে জানবো? তাহলে লোহিত রক্তকণিকা সম্পর্কে জানবো। তাহলে দেখো এটা একটা লোহিত রক্তকণিকার ছবি, নাম শুনেই বুঝতেছো লোহিত মানে লাল, তাহলে এ দেখতে কি হয়? লাল রঙের হয়। এর উপস্থিতির কারণে আমাদের রক্ত লাল হয়। তাহলে লোহিত রক্তকণিকার মধ্যে কি এমন আছে যার কারণে সে লাল হইল? এর মধ্যে একটা উপাদান থাকে, তার নাম হিমোগ্লোবিন। তার নাম কি? তাহলে হিমোগ্লোবিন। তাহলে লোহিত রক্তকণিকার মধ্যে একটা উপাদান থাকে, তার নাম হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন হলো আয়রন ঘটিত একটা যৌগ। হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে আমাদের রক্ত কি হয়? লাল রঙের হয়। ছবিটা একটু দেখো তো কেমন, একটা 1 টাকার কয়েনের মতো না? তাহলে লোহিত রক্তকণিকাটা দেখতে একটা 1 টাকার চাকতির মতো। এই চাকতিটার আবার দেখো এই প্রান্ত, এই যে ক্যান্ডি, একটা 1 টাকার ক্যান্ডি তুমি যদি কিনো, ক্যান্ডিটার ভিতরে দেখবা এদিকে একটু গর্ত হয়ে আছে, এদিকে একটু গর্ত হয়ে আছে, মনে হচ্ছে দুই পাশ থেকে ক্যান্ডির অংশ তুলে খেয়ে ফেলছে ক্যান্ডির কোম্পানির মালিক। তাহলে এই যে নিচের দিকের এই অংশটা হয়ে যায় অবতল, এইটাও হয়ে যায় কি? অবতল। এই জন্য এটাকে বলা হয় দ্বি অবতল। তাহলে গঠনটা কেমন? দ্বি অবতল চাকতির মতো। প্রান্তগুলো না তুলনামূলক মোটা, কিন্তু যখন সে মাঝখানে আসে, মাঝখানে জায়গাটা একটু নিচু হয়ে যায়, হয়ে অবতল হয়ে যায়, এজন্য বলা হয় দ্বি অবতল চাকতির মতো এর গঠনটা পাওয়া যায়। তাহলে লোহিত রক্তকণিকার গঠন কি কি ধরনের দেখি। এটা দ্বি অবতল মানে দুই দিকে একটু খাঁজযুক্ত বা নিচু, কিসের মতো? চাকতির মতো। এরপর দেখো নিউক্লিয়াস বিহীন। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কথা, সে একটা কোষ আকারেই তৈরি হয়েছিল, কিন্তু কোষের মধ্যে
ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য নিউক্লিয়াস থাকতে হবে, কিন্তু লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না, এটা বিলুপ্ত হয়ে যায় এবং তৈরি হওয়ার পর নষ্ট হয়ে যায়। কারণ কি? লোহিত রক্তকণিকার কাজ হলো এর ভিতরে অক্সিজেনকে ধারণ করা বা অক্সিজেনকে পরিবহন করা, বাংলা কথায় অক্সিজেনের জায়গা দেওয়া। এখন সে তো নিজেই সাইজে ছোট, তার ভিতরে যদি ইয়া বড় একটা নিউক্লিয়াস থাকতো তাহলে সে কি অক্সিজেনকে জায়গা দিতে পারতো? তার নিউক্লিয়াসই তো সব জায়গা ধরে রাখতো, তাহলে নিউক্লিয়াস থাকলে সে অক্সিজেনকে জায়গা দিতে পারতো না, যার ফলশ্রুতিতে এর মধ্যে কোনো নিউক্লিয়াস নাই, পুরো জায়গাটা ফাঁকা, যার কারণে পুরো জায়গায় অক্সিজেনের জায়গা সে দিতে পারে। তাহলে আমরা তো জানি নিউক্লিয়াস একটা কোষের প্রাণকেন্দ্র, এর মধ্যে যেহেতু নিউক্লিয়াস নাই তাহলে এ তো বেঁচে থাকবে কেমনে? এই জন্যই কিন্তু বেশি দিন বেঁচে থাকে না, বেঁচে থাকে মাত্র 120 দিন। তাহলে এর হায়াত কত দিন? 120 দিন। একটা লোহিত রক্তকণিকা তৈরির পর তার যে নিউক্লিয়াসটা বিলুপ্ত হওয়ার আগে কি করে দিয়ে যায়? 120 দিন চলার জন্য তার যতগুলো উপাদান প্রয়োজন এগুলো তৈরি করে দিয়ে তারপর নিউক্লিয়াসটা বিলুপ্ত হয়ে যায়। ফলে এই লোহিত রক্তকণিকাটা বেঁচে থাকতে পারবে মাত্র কত দিন? 120 দিন। 120 দিন পর সে গিয়ে ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে। তাহলে কথা কি বুঝতে পারছো? এই কারণেই লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস নাই, আর যেহেতু নিউক্লিয়াস নাই এই জন্য তাকে রক্তকোষ বলা হয় না, বরং রক্তকণিকা বলা হয়, যেটা একটু আগে বলে আসছি আমি। এরপর দেখো এর মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন নামক একটা উপাদান থাকে, যে হিমোগ্লোবিনটাই মূলত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হিমোগ্লোবিন নামক একটা যৌগ তৈরির মাধ্যমে অক্সিজেনটাকে পরিবহন করে। আর এর কারণে কি হয়? রক্তের রং লাল হয়। ওকে, এবার আমরা আসি লোহিত রক্তকণিকার সংখ্যা। তাহলে প্রতি ঘন মিলিলিটার রক্তে কতটুকু লোহিত রক্তকণিকা থাকে? তাহলে প্রতি ঘন মিলিমিটার অথবা 1 মিলিলিটার রক্তে কতটুকু লোহিত রক্তকণিকা থাকে? দেখো এইটা বয়স ভেদে পার্থক্য হয়। কীরকম? ভ্রূণ দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা থাকে 80 থেকে 90 লাখ, শিশুর দেহে থাকে 60 থেকে 70 লাখ, প্রাপ্তবয়স্ক পুরুষে থাকে 50 থেকে 54 লাখ, প্রাপ্তবয়স্ক স্ত্রীতে থাকে 44 থেকে 49 লাখের মতো। তাহলে এই যে কয়েকটা আমরা ইনফরমেশন পড়লাম, এই কয়েকটা ইনফরমেশনও কিন্তু এমসিকিউর জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আলাদাভাবে আসতে পারে। ভ্রূণ দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা কত, শিশুর দেহে কত, পুরুষে কত, স্ত্রীতে কত। ব্যায়াম এবং অন্য কোনো কাজের মাধ্যমে লোহিত রক্তকণিকার সংখ্যা কিছুটা বাড়তে পারে, আবার যদি কারো অতিরিক্ত হারে ধ্বংস হয় তখন লোহিত রক্তকণিকার সংখ্যা কিছুটা কমতে পারে। তাহলে আমরা দেখো কি কি জানলাম। লোহিত রক্তকণিকার মধ্যে একটা অণু থাকে, তার নাম কি? হিমোগ্লোবিন। তাহলে এই যে দেখো একটা লোহিত রক্তকণিকাকে আমি এবার জুম করছি, জুম করে তার এইটুকু অংশকে জুম করে দেখতেছি, তার মধ্যে একটা অণু আছে, এই অণুটার নামই হলো হিমোগ্লোবিন। হ্যাঁ, তাহলে হিমোগ্লোবিনটার একটা আয়রন ঘটিত যৌগ। তাহলে দেখো এর কেন্দ্রে থাকে কি? আয়রন। এই আয়রনটাই হলো মূলত হিম। তাহলে হিমোগ্লোবিন দুইটা উপাদান দ্বারা গঠিত, একটার নাম হিম যোগ আরেকটার নাম গ্লোবিন। হিমটা হলো মূলত একটা আয়রন ঘটিত যৌগ, এই যে আয়রন দেখতেছো, আর গ্লোবিনটা হলো একটা প্রোটিন। তাহলে হিমোগ্লোবিনের গঠন উপাদান কয়টা? দুইটা। একটা হিম নামক আয়রন ঘটিত যৌগ থাকে আর একটা গ্লোবিন নামক প্রোটিন থাকে। তাহলে এই দুইটা যৌগ মিলে তৈরি হয় হিমোগ্লোবিন। সেই হিমোগ্লোবিন থাকে কার মধ্যে? আরবিসি বা লোহিত রক্তকণিকার মধ্যে থাকে। এখানে আমরা কয়েকটা তথ্য এখন পড়ি। তাহলে একটি লোহিত রক্তকণিকার ওজনের 33% হিমোগ্লোবিন থাকে। প্রতি 100 মিলিলিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন পাওয়া যায়। দেহের সকল লোহিত রক্তকণিকায় লৌহের পরিমাণ দেহের মোট লৌহের প্রায় 65 ভাগ। অর্থাৎ আমাদের সারা দেহে যে পরিমাণ লৌহ থাকে তার মধ্যে 65 ভাগে আছে কোথায়? লোহিত রক্তকণিকায়। আশা করি আমরা বুঝতে পারছি। এখানে দেখো হিমোগ্লোবিনের গঠনটা আরও ভালোভাবে দেখা যাচ্ছে, এখানে দেখলে আরও ক্লিয়ার কনসেপ্ট হবে। তাহলে দেখো এই যে এতটুকু জায়গাকে আমরা জুম করছি, করে একটা হিমোগ্লোবিনকে আলাদা করে ফেলছি। তাহলে হিমোগ্লোবিনের মধ্যে তুমি কি পাচ্ছ? এই যে চেইন, এটা একটা চেইন, হলুদ কালারের একটা চেইন, এই যে নীল কালারের একটা চেইন, পিঙ্ক কালারের একটা চেইন। আসলে তো এরকম কালার থাকে না, কিন্তু এরকম চেইন থাকে। এগুলো হলো গ্লোবিন চেইন, মানে প্রোটিনের চেইন। প্রোটিন কি দিয়ে তৈরি হয়? অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো অ্যাসিডের শিকল বা চেইনটাকেই তো আমরা পড়বো প্রোটিন। এটা হলো কি প্রোটিন? গ্লোবিন নামক প্রোটিন। এই গ্লোবিন নামক প্রোটিনের মাঝে মাঝে কি আছে দেখো তো, এই যে হিম গ্রুপ, এটা একটা হিম গ্রুপ, এটা একটা হিম গ্রুপ, এটা একটা হিম গ্রুপ, এটা একটা হিম গ্রুপ। তাহলে হিম আর গ্লোবিন মিলে কি হয়ে গেছে? হিমোগ্লোবিন। ওকে, এখন লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনটা কি করে জানো? এটা পরে যদিও আমরা পড়বো, একটু বলে দিই। এই যে হিমোগ্লোবিনটা থাকে, এই হিমোগ্লোবিনটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে একটা অস্থায়ী যৌগ তৈরি করে, তার নাম অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন নামক এই যৌগটা তৈরির মাধ্যমেই হিমোগ্লোবিনটা কি করে? অক্সিজেন পরিবহন করে। এখন সে কতদিন এই কাজ করে থাকে? তার মেয়াদকাল 120 দিন বা তার আয়ুষ্কাল 120 দিন। তাহলে 120 দিন পর্যন্ত একটা লোহিত রক্তকণিকা তার হিমোগ্লোবিনকে দিয়ে
অক্সিজেন পরিবহন করে থাকে। 120 দিন তার বয়স হয়ে যাওয়ার পরে সে যকৃত কিংবা প্লীহায় গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়। এখন সে যদি ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে সে ছিল কোথায়? লোহিত রক্তকণিকার মধ্যে। তাহলে প্রথমে লোহিত রক্তকণিকা ভেঙে যাবে। লোহিত রক্তকণিকা যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? হিমোগ্লোবিন পাবো। হিমোগ্লোবিনকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? হিম আর গ্লোবিন পাবো। তাহলে এইভাবে সে ভেঙে গিয়ে তার উপাদানগুলোতে বিশ্লিষ্ট হয়। এই জিনিসটাকে আমরা বলতেছি হিমোগ্লোবিনের হৃদয় ভাঙার গল্প। হ্যাঁ, তাহলে তার হৃদয় বা তার দেহ কতদিন পরে ভেঙে যায়? 120 দিন পরে খুব নির্মমভাবে ভেঙে যায়। তাহলে ভেঙে ভেঙে কী কী তৈরি হয় দেখো। তাহলে একটা আরবিসি 120 দিন পরে ভেঙে যাবে। 120 দিন পরে একটা আরবিসি যকৃত ও প্লীহায় গিয়ে ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে কিসে আলাদা হয়ে যাবে? সে তার গঠন উপাদান হিমোগ্লোবিনে আলাদা হয়ে যাবে। হিমোগ্লোবিন তাহলে আলাদা হয়ে গেল। এই হিমোগ্লোবিনটা ফার্দার আরও ভাঙবে। তাহলে হিমোগ্লোবিন ভাঙলে কয়টা জিনিস তৈরি হবে? দুটা জিনিস, গ্লোবিন আর একটা হলো হিম। গ্লোবিনটা হলো একটা প্রোটিন। তাহলে এই প্রোটিন পুনরায় তার অ্যামিনো অ্যাসিডে ভেঙে পুনরায় রিসাইকেল হতে পারে, মানে পুনর্ব্যবহার হতে পারে। আর হিম গ্রুপটা আলাদা হয়ে যাচ্ছে বা আয়রন গ্রুপটা আলাদা হয়ে যাচ্ছে। হিম গ্রুপটা যদি ভেঙে যায় তাহলে এর মধ্যে থাকে একটা আয়রন, আর রিমেইনিং পার্ট মানে বাকি অংশটা আলাদা একটা রঞ্জক পদার্থে কনভার্ট হয়। আয়রন আলাদা হয়ে গিয়ে এটা রিউজড মানে রিসাইকেল হতে পারে নতুন হিমোগ্লোবিন তৈরির কাজে। তাহলে জিনিসটা বুঝতে পারছো যে হিম গ্রুপের মধ্যে কী থাকে? কিছু আয়রন থাকে। আয়রন ছাড়াও এখানে আরও কিছু অংশ বা আরও কিছু পদার্থ থাকে। আয়রনটা আলাদা হয়ে গিয়ে রিসাইকেল হয়ে পুনরায় নতুন হিমোগ্লোবিন তৈরির কাজে অংশগ্রহণ করতে পারে। আর রিমেইনিং যে অংশটা থাকে মানে বাকি যে অংশটা থাকে এটা একটা রঞ্জক পদার্থে পরিণত হয়। সেই রঞ্জক পদার্থটার নাম বিলিভার্ডিন। বিলিভার্ডিন নামক এই রঞ্জক পদার্থটার রং হলো সবুজ। পরবর্তীতে দেখো ওই বিলিভার্ডিনটা বিলিরুবিন নামক একটা রঞ্জক পদার্থে পরিণত হয়, যে বিলিরুবিন নামক রঞ্জক পদার্থের রং হলো হলুদ। এই বিলিরুবিন হলুদ জন্যই যদি কারো দেহে অতিরিক্ত পরিমাণ প্রয়োজনের বেশি পরিমাণ আরবিসি ভাঙে তাহলে অতিরিক্ত হিমোগ্লোবিন তৈরি হবে। অতিরিক্ত হিমোগ্লোবিন থেকে অতিরিক্ত হিম থেকে আলটিমেটলি অতিরিক্ত বিলিভার্ডিন থেকে অতিরিক্ত বিলিরুবিন। তখন এই হলুদ রঙের রঞ্জক পদার্থটা দেহের বিভিন্ন অংশে জমা হতে পারে, যেমন চোখ, তারপর ত্বক। প্রস্রাবের সাথে তখন বিলিরুবিন বের হয়ে যাইতে পারে। প্রস্রাব তখন কী হয়ে যাবে? হলুদ হয়ে যাবে। চোখ কী হয়ে যাবে? হলুদ হয়ে যাবে। এই কন্ডিশনটাকেই আমরা বলি তখন জন্ডিস। তাহলে কারো যে কোনো রোগে যদি অতিরিক্ত পরিমাণ আরবিসি ভেঙে যায় তখন তার জন্ডিস হতে পারে, কারণ এই যে প্রচুর পরিমাণ বিলিরুবিন নামক রঞ্জক পদার্থ তৈরি হচ্ছে। নর্মালি এই বিলিরুবিনটা আমাদের পিত্তরসের সাথে বের হয়ে যায়। পিত্তরস কোথায় উন্মুক্ত হয়? ডিওডেনামে পিত্তরস উন্মুক্ত হয়ে গিয়ে সেটা আলটিমেটলি মলের সাথে দেহের বাইরে বের হয়ে যায়। কিন্তু অতিরিক্ত পরিমাণ যখন বিলিরুবিন তৈরি হয় তখন দেহ আমাদের অতিরিক্ত বিলিরুবিনকে বের করতে পারে না, যার কারণে এটা জমে গিয়ে তখন জন্ডিসের সৃষ্টি করে। আশা করি বুঝতে পারছো, কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আয়রন যে আলাদা হচ্ছে, আয়রনটা কি হতে পারে? রিইউজড হতে পারে নতুন হিমোগ্লোবিন তৈরির কাজে, অথবা এই আয়রনটা ফেরিটিন নামক একটা যৌগ হিসেবে আমাদের যকৃতে জমা থাকতে পারে। যদি বডিতে কখনো আয়রনের ঘাটতি দেখা দেয় তখন এই ফেরিটিন নামক স্টোর থেকে বের হয়ে আয়রন তার কাজটা ঘাটতিটা পূরণ করবে। তাহলে কনসেপ্ট ক্লিয়ার। তাই আমরা জানবো লোহিত রক্তকণিকা 120 দিন পরে তার কবরস্থান প্লীহাকে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়, অথবা যকৃত গিয়ে ভেঙে গিয়ে লোহিত রক্তকণিকা থেকে হিমোগ্লোবিন আলাদা হয়ে যায়। হিমোগ্লোবিন আলাদা হয়ে কয় অংশ পরিণত হয়? 2 অংশ, হিম আর হলো গ্লোবিন। গ্লোবিনটা হলো একটা যেহেতু প্রোটিন ভেঙে যাবে তার অ্যামিনো অ্যাসিডে, ওই অ্যামিনো অ্যাসিড ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ভেঙে যাইতে পারে, অথবা নতুন প্রোটিন তৈরির কাজে অংশগ্রহণ করতে পারে, হোয়াটএভার, যে কোনোটাই হতে পারে। আর হিমটা আলাদা হয়ে গিয়ে কী হয়ে যায়? আয়রনটা আলাদা হয়ে যায় এবং বাকি অংশ আলাদা হয়ে যায়। আয়রন আলাদা হয়ে আয়রনের পরিণতি দুইটা হতে পারে। ওই আয়রনটা রিসাইকেল হয়ে নতুন হিমোগ্লোবিন তৈরির কাজে অংশগ্রহণ করতে পারে, অথবা ওই আয়রনটা ফেরিটিন নামক একটা পদার্থ হিসেবে যকৃতে জমা থাকতে পারে আয়রনের একটা সঞ্চয়ী রূপ হিসেবে। আর বাকি অংশটুকু সর্বপ্রথম বিলিভার্ডিন নামক একটা রঞ্জক পদার্থে পরিণত হয় যার রং সবুজ। ওই বিলিভার্ডিন পরবর্তীতে বিলিরুবিন নামক একটা রঞ্জক পদার্থে কনভার্ট হয় যার রং হলুদ। এই বিলিরুবিনটা পিত্তরসের সাথে দেহের বাইরে, অর্থাৎ পিত্তরসের মাধ্যমে সেটা পৌষ্টিকনালীতে আসে, পৌষ্টিকনালী থেকে আলটিমেটলি মলের মাধ্যমে দেহের বাইরে বের হয়ে যায়। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। সো এইটা থেকে প্রশ্ন আসতে পারে যে হিমোগ্লোবিন ভেঙে কীভাবে বিলিরুবিন তৈরি হয়, বিলিভার্ডিন তৈরি হয়। গ নাম্বারে আসতে পারে অথবা খ নাম্বারেও আসতে পারে। এবার আসো, লোহিত রক্তকণিকার ইংলিশ হলো এরাইথ্রোসাইট। তাহলে লোহিত রক্তকণিকার ইংলিশ কি? এর ইংলিশ হলো এরিথ্রোসাইট। ওকে, তাহলে এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? একে আমরা বলি এরিথ্রোপোয়েসিস। লোহিত রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় এরিথ্রোপোয়েসিস।
তাহলে প্রথম প্রশ্ন, লোহিত রক্তকণিকাটা তৈরি হয় কোথা থেকে? আমাদের হাড্ডিগুলোর মাঝে মাঝে কিছু নরম অংশ থাকে, যেই অংশের লোভে তুমি মুরগির হাড্ডিকে সিবাই সিবাই একদম গুঁড়া করো। হাড্ডিটাকে সিবাই সিবাই গুঁড়া করলে ভিতর থেকে মজাদার কিছু অংশ বের হয়ে আসে না? অথবা হাড্ডির নল্লির ভিতরে কিছু অংশের লোভে তুমি নল্লিটাকে বারবার ঝাঁকাও না, ঝাঁকানোর পরে ভিতর থেকে একটা অংশ বের হয়ে আসে যেটা তুমি খুব মজা করে খাও। তাহলে এই যে হাড্ডির ভিতরে যে অংশের লোভে আমরা হাড্ডিকে সিবাই সিবাই গুঁড়া করি, এই নরম অংশটাকেই বলা হয় অস্থি মজ্জা। কি বলা হয়? অস্থি মজ্জা বা বোন ম্যারো বলা হয়। অস্থি মজ্জাগুলো হাড্ডির ভিতরে থাকে এবং এরা আবার হয় দুই ধরনের। এক ধরনের অস্থি মজ্জাকে বলা হয় লাল অস্থি মজ্জা, যেটার রং লাল, বুঝতেই পারতেছো। আর একটাকে বলা হয় পীত অস্থি মজ্জা, যেটার রং হলুদ। পীত কথাটার অর্থ হলো হলুদ। মূলত আমাদের অস্থি মজ্জা, মূলত লাল অস্থি মজ্জা সকল ধরনের রক্তকণিকার উৎস হিসেবে কাজ করে। একটু আগে যে বলছিলাম যে আমাদের রক্তকণিকাগুলো আগের কোনো রক্তকণিকা থেকে তৈরি হয় না, বরং তারা ব্র্যান্ড নিউ তৈরি হয়। তাহলে তাদেরকে তৈরি করার ফ্যাক্টরি কোথায়? এই যে আমাদের অস্থির মধ্যে যে মজ্জা থাকে, নরম যে অংশ থাকে, এই অংশগুলো সকল ধরনের রক্তকণিকার উৎস হিসেবে কাজ করে। তাহলে সেখান থেকে লোহিত রক্তকণিকাও তৈরি হয়, শ্বেত রক্তকণিকাও তৈরি হয়, অনুচক্রিকাও তৈরি হয়। ওকে, তাহলে লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াটাকে বলে আমরা এরিথ্রোপোয়েসিস। তাহলে এরিথ্রোপোয়েসিস কোথায় হয় বলো তো? অস্থি মজ্জায় হয়। অস্থি মজ্জাকে অলরেডি পরিচয় দিয়ে ফেলছি যে হাড্ডির ভিতরে থাকা নরম যে অংশ বা লাল যে অংশ, এটাকে অস্থি মজ্জা বলা হয়। তাহলে লোহিত রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? এরিথ্রোপোয়েসিস। এটা কোথায় ঘটতেছে তাহলে? বোন ম্যারো বা অস্থি মজ্জায় ঘটতেছে। এই যে হাড্ডির ভিতরে যে পদার্থ থাকে, এটাই হলো অস্থি মজ্জা। এখন অস্থিমজ্জায় এরিথ্রোপোয়েসিসের মাধ্যমে কি তৈরি হবে? তাহলে আরবিসি তৈরি হবে। একটা হরমোন এই এরিথ্রোপোয়েসিস প্রক্রিয়াটাকে প্রভাবিত করে। এই হরমোনটার নাম হলো এরিথ্রোপোয়েটিন। তাহলে দেখো, প্রক্রিয়ার নাম এরিথ্রোপোয়েসিস, যে হরমোন সাহায্য করে তার নাম এরিথ্রোপোয়েটিন। তাহলে তার নাম কি? এরিথ্রোপোয়েটিন। এরিথ্রোপোয়েটিন হরমোনটা তৈরি করে দেয় আবার কিডনি। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কথা যে এরিথ্রোপোয়েটিন হরমোনটা কে তৈরি করে দেয়? এটা আবার কিডনি তৈরি করে দেয়। তাহলে দেখো, এই যে কিডনি, সে এরিথ্রোপোয়েটিন নামক হরমোন তৈরি করবে। ওই হরমোনটা কাজ করবে কার উপর? অস্থি মজ্জার উপর। তখন অস্থি মজ্জাগুলো বিভাজিত হয়ে হয়ে রক্তকণিকা তৈরি করবে বা লাল রক্তকণিকা তৈরি করবে। এই প্রক্রিয়াটার নামই হলো এরিথ্রোপোয়েসিস। তাহলে কয়েকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে। লোহিত রক্তকণিকা তৈরির পদ্ধতির নাম কি? এরিথ্রোপোয়েসিস। এই প্রক্রিয়ায় কোন হরমোন সাহায্য করে? এরিথ্রোপোয়েটিন। 3 নম্বর প্রশ্ন, এরিথ্রোপোয়েটিন হরমোন নিঃসৃত করে কে? কে করে এটা? কিডনি। তাহলে এখন চিন্তা করো, কারো যদি কিডনি নষ্ট হয়ে যায় বা কিডনি ড্যামেজ হয়ে যায়, তাহলে তার কি এরিথ্রোপোয়েটিন হরমোন আসবে? আসবে না। তাহলে তার এরিথ্রোপোয়েসিসের হার কি যাবে? কমে যাবে। যদি হার কমে যায় তাহলে লোহিত রক্তকণিকা তৈরি হবে না। যদি পর্যাপ্ত লোহিত রক্তকণিকা না থাকে রক্তে, তখন এই ঘটনাটাকে বলা হয় রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। তাহলে যার কিডনি নষ্ট, তার কিন্তু অ্যানিমিয়া বা রক্তশূন্যতা থাকতে পারে। ইন্টারেস্টিং জিনিস না? দেখো, নষ্ট হয়েছে কিডনি, কিন্তু তা সত্ত্বেও তার কি আছে? রক্তশূন্যতা দেখা দিচ্ছে, কারণ ওই যে কিডনি এরিথ্রোপোয়েটিন নামক হরমোন তৈরি করে দেয়। ওকে, তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস জানলাম যে লোহিত রক্তকণিকার সংখ্যা যদি প্রয়োজনের তুলনায় কমে যায়, তাহলে যদি কমে যায় এই ঘটনাকে বলা হয় রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। রক্তশূন্যতা বা তাকেই বলা হয় অ্যানিমিয়া। আর কোনো ব্যক্তির দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা প্রয়োজনের তুলনায় বেড়ে যাইতে পারে, তখন এই ঘটনাটাকে বলা হয় পলিসাইথেমিয়া। পলি মানে কি? অনেক। তাহলে লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেছে, এই জন্য কী বলা হচ্ছে? পলিসাইথেমিয়া। তাহলে দুইটা জিনিস এখানে আমরা জানলাম, যদি কোনো ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায় তখন এই ঘটনাকে বলা হয় রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। আর উল্টা যদি হয়, লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায় প্রয়োজনের তুলনায়, তখন তাকে বলা হয় পলিসাইথেমিয়া। এই দুইটা টার্মিনোলজিও খেয়াল রাখো, এই দুইটা থেকেও প্রশ্ন আসে। এবার আমরা জানি তাহলে লোহিত রক্তকণিকার কাজ। তাহলে লোহিত রক্তকণিকা কী করে? ফুসফুস থেকে অক্সিজেনটাকে কোষে নিয়ে যায়। তাহলে তার মেইন কাজ হলো অক্সিজেন পরিবহন এবং সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইডও সে পরিবহন করে থাকে। এছাড়া রক্তের ঘনত্ব ও সান্দ্রতা রক্ষা করে। সান্দ্রতা মানে কি? একটা পদার্থ কতটা গাঢ় অথবা কতটা মানে কতটা ভিসকাস বা কতটা থেকে গাঢ়, ঘন, কতটা ঘন অথবা কতটা পাতলা হবে, এটাকে বলে সান্দ্রতা। তাহলে এটা সে মেনটেন করতেছে। এগুলোর হিমোগ্লোবিন অন্যান্য অন্তঃকোষীয় বস্তু বাফার রূপে কাজ করে। তাহলে আরেকটা ইম্পর্টেন্ট কাজ কী হিসেবে কাজ করে? বাফার। বাফার কি? এমন একটা পদার্থ যেখানে সামান্য অ্যাসিড অথবা ক্ষার যোগ করলে তার পিএইচের কোনো পরিবর্তন হয় না। তাহলে রক্তের মধ্যে বাফার থাকে, যার কারণে কিন্তু রক্তের পিএইচটা 7.35 থেকে 7.45 মধ্যেই থাকে। তুমি যত অ্যাসিডিক খাবার খাও, তুমি যত ক্ষারীয় খাবার খাও, রক্তের পিএইচ কখনো চেঞ্জ হয় না। কী কারণে? কারণ রক্তের মধ্যে বাফার। তাহলে হিমোগ্লোবিনটাও একটা বাফার হিসেবে কাজ করতে পারে। এছাড়া আরবিসির মধ্যে কিছু প্রোটিন যুক্ত থাকে, যে প্রোটিনটাকে বলা হয় অ্যান্টিজেন প্রোটিন। মনে করো এটা একটা আরবিসি, তাহলে এই আরবিসির মধ্যে তার প্লাজমা মেমব্রেন বা ঝিল্লির মধ্যে কি থাকতে পারে? কিছু প্রোটিন থাকতে পারে। এই প্রোটিনগুলোকে বলা হয় অ্যান্টিজেন। এ নামক যদি অ্যান্টিজেন থাকে, তখন ওই ব্যক্তির ব্লাড গ্রুপটাকে বলা হয় এ ব্লাড গ্রুপ।
কোনো ব্যক্তির আরবিসিতে যদি বি নামক অ্যান্টিজেনটা থাকে তখন তাকে বলা হয় বি ব্লাড গ্রুপধারী ব্যক্তি। আবার কারো দেহে এ অ্যান্টিজেনও আছে, বি অ্যান্টিজেনও আছে, তখন তাকে বলা হয় এবি ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তি। তাহলে দেখো এই যে অ্যান্টিজেন নামক প্রোটিনটা কার সাথে সংযুক্ত থাকে? লোহিত রক্তকণিকার ঝিল্লিতেই সংযুক্ত থাকে থেকে রক্তের গ্রুপিংয়ে সাহায্য করে। তাহলে এটা কী করে? ব্লাড গ্রুপ নির্ণয়ে সহায়তা করে থাকে। এসব কণিকা রক্তে বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপন্ন করে। অলরেডি আমরা হিমোগ্লোবিনে যে হৃদয় ভাঙার গল্প পড়ছি সেখানে বিস্তারিত পড়ে আসছি যে বিলিরুবিন ও বিলিভার্ডিন তৈরি করে। লোহিত রক্তকণিকা এনজাইম রূপী নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। তাহলে নাইট্রিক অক্সাইড নামক একটা উপাদান তৈরি করে যেটা এনজাইমের মতো কাজ করে এবং এটা এন্ডোথেলিয়াল কোষের কী করে? দেখো এন্ডোথেলিয়াল কোষের সংকোচনের জন্য সংকেত প্রদান করে। হ্যাঁ, তাহলে এই যে নাইট্রিক অক্সাইড নামক একটা পদার্থ এটা সাধারণত রক্তনালীগুলোকে সংকোচন করে, তাহলে ইম্পর্টেন্ট কাজটা করে। আবার দেখো হাইড্রোজেন সালফাইড নামক গ্যাস উৎপাদন করে যা রক্তনালীর সংকোচনের জন্য কাজ করে। এছাড়া দেখো এরা অনাক্রম্যতায় সারা দেন, অর্থাৎ ইমিউন রেসপন্স প্রতিরক্ষায় কিছুটা সহায়তা করে। ব্যাকটেরিয়া আক্রান্ত হলে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন থেকে এক ধরনের মুক্ত আয়ন সৃষ্টি হয় যারা জীবাণুকে মেরে ফেলে, সহজ বাংলা কথায়। আর বলছি যে লোহিত রক্তকণিকার তুমি যদি একটা কাজ বলো তাহলে একটা কাজ হলো অক্সিজেন পরিবহন, আর বাকি কাজগুলোও করে, মাঝে মাঝে কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডও সে পরিবহন করে থাকে। তাহলে কাজগুলোর মধ্যে যে কয়েকটা লাইন শুধু লাল কালি দিয়ে দাগানো আছে আগে থেকেই, তোমরা এই কয়েকটাই বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা, বাকিগুলো তেমন ইম্পর্টেন্ট নয়। এখন আমরা আলোচনা করব শ্বেত রক্তকণিকা সম্পর্কে। তাহলে দেখো শ্বেত রক্তকণিকার মধ্যে আমরা অলরেডি জেনে আসছি দুই ধরনের সদস্য থাকে, একটাকে বলা হয় গ্রানুলোসাইট আর একটা হলো অ্যাগ্রানুলোসাইট। তাহলে শ্বেত রক্তকণিকা কয় ধরনের হয়? দুই ধরনের। গ্রানুলোসাইট, আমাদের পরের ছবিটা দেখি। তাহলে দেখো শ্বেত রক্তকণিকা দুই ধরনের, গ্রানুলোসাইট এবং অ্যাগ্রানুলোসাইট। তাহলে অ্যাগ্রানুলোসাইট মানে যার সাইটোপ্লাজমে কোনো দানা নাই, গ্রানুলোসাইট মানে ওর সাইটোপ্লাজমে দানা আছে। গ্রানুলোসাইটগুলো কয় ধরনের হয়? তিন ধরনের হয়। যার রং নিউট্রাল মানে কোনো রং নাই তাকে বলা হয় নিউট্রোফিল, যার রং ইওসিন রঞ্জকে লাল হয়ে যায় তার নাম ইওসিনোফিল, আর যার রং বেসোফিল মানে বেস বা ক্ষারে আসক্ত হয়ে নীল হয়ে যায় তার নাম হলো বেসোফিল। অ্যাগ্রানুলোসাইট নাম দুইটা, লিম্ফোসাইট আর হলো মনোসাইট। তাহলে একদম সহজভাবে যদি আমরা বলি কয় ধরনের শ্বেত রক্তকণিকা আমরা পাচ্ছি, তাহলে 5 ধরনের। কি কি? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট। তাহলে এই 5 ধরনের শ্বেত রক্তকণিকার ছবি আমরা এখন একটু দেখে আসি। তাহলে এই ছবির মধ্যে দেখতে পাচ্ছ এটা একটা ইরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, এইখানে একটা মনোসাইট দেখতে পাচ্ছ। তাহলে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার সাথে একটা বেসিক পার্থক্য হচ্ছে লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস নাই কিন্তু শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। এটা একদম বেসিক পার্থক্য। তাহলে এর মধ্যে কী থাকে? নিউক্লিয়াস থাকে। একটু আগে আমরা দেখে আসছি লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন আছে, তাহলে এর মধ্যে হিমোগ্লোবিন আছে যার কারণে সে লাল হয়, আর এর মধ্যে হিমোগ্লোবিন নাই, যেহেতু হিমোগ্লোবিন নাই তাই সে সাদা হয় বা বর্ণহীন হয়। তাহলে এই দুইটা বেসিক পার্থক্য মাথায় রাখো। লোহিত রক্তকণিকার মধ্যে কোনো নিউক্লিয়াস নাই, শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস আছে। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন আছে, শ্বেত রক্তকণিকায় কোনো হিমোগ্লোবিন নাই। এখন বাকি ছবিগুলো দেখো। তাহলে প্রথমে দেখো মনোসাইট। মনোসাইট কোষটা দেখো তো আকারে বেশ বড়, কিন্তু সেই তুলনায় তার নিউক্লিয়াসটা অনেক ছোট। এই জন্য তুমি মনে রাখবা মনোসাইটের মন ছোট। মনোসাইটের কি ছোট? মন ছোট। ছোট লোক, ওই যে চৌধুরী সাহেব গরিব হতে পারে কিন্তু ছোট লোক নয় নাকি? তাহলে ওর মন ছোট। দেখো দেহ অনেক বড়, সেই তুলনায় নিউক্লিয়াস অনেক ছোট। তাহলে নিউক্লিয়াসটাকে আমরা মনের সাথে তুলনা করতেছি। তাহলে তুমি মনে রাখবা মনোসাইটের মন ছোট, তার মানে তার নিউক্লিয়াসটা ছোট। এরপর দেখো এই মনোসাইটের সাইটোপ্লাজমে কি কোনো দানা আছে? না, নাই। কিন্তু তুমি ইওসিনোফিলের সাইটোপ্লাজম দেখো তো কি আছে? প্রচুর দানা আছে। এবং ইওসিনোফিলের নিউক্লিয়াসটা 2 খণ্ডযুক্ত বা এরও বেশি খণ্ড থাকতে পারে। এরপর দেখো বেসোফিল। বেসোফিলটা কী রঙের? খাড়া শক্ত হয়ে নীল রং হয়ে গেছে এবং এরও সাইটোপ্লাজমে অনেক দানা আছে। এরপর দেখো নিউট্রোফিল। নিউট্রোফিলের মধ্যেও দেখো কি আছে? দানা আছে। তাহলে ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল তিনটার মধ্যে যেহেতু দানা আছে এই জন্য তাদের নাম গ্রানুলোসাইট। গ্রানুলো মানে দানা। কিন্তু নিউট্রোফিলের নিউক্লিয়াসটা আবার কেমন দেখো? এই যে অনেকগুলো খণ্ড বা লোবে বিভক্ত। তাহলে এটাকে বলা হয় সেগমেন্টেড নিউক্লিয়াস বা খণ্ড বিখণ্ড নিউক্লিয়াস, মানে অনেকগুলো খণ্ডে পরিণত হয়ে গেছে। তাহলে নিউট্রোফিলের নিউক্লিয়াসটা কয়েকটা খণ্ডে পরিণত হয়। আর একটা দেখো লিম্ফোসাইট। লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা তুলনামূলক বড়। তাহলে মনোসাইট আর লিম্ফোসাইট তুমি যদি আলাদা করতে চাও তাহলে মনে রাখবা মনোসাইটের মন ছোট কিন্তু লিম্ফোসাইটের মন বড়। অর্থাৎ মনোসাইটের নিউক্লিয়াস তুলনামূলকভাবে ছোট কিন্তু কোষ বড়, আর লিম্ফোসাইটের নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে অনেক বড় কিন্তু এর সাইটোপ্লাজমে কোনো দানা নাই। তাহলে এই দুইটার যেহেতু কোনো দানা নাই মানে এই দুইজন হলো অ্যাগ্রানুলোসাইট, আর এই তিনটার যেহেতু দানা আছে তাহলে এই তিনটা হলো গ্রানুলোসাইট। আর মাঝখানে দেখতে পাচ্ছ নিরীহ বাচ্চার মতো পড়ে আছে প্লাটিলেট। সো প্লাটিলেট সম্পর্কে আমরা জানবো, এটা আসলে আকার আকৃতি তেমন জানার লাগবে না, একদম সিম্পল আকার আকৃতি এবং প্লাটিলেটেও কোনো নিউক্লিয়াস নাই। তাহলে এইটা তথ্য মাথায় রাখো, এরও নিউক্লিয়াস নাই। তাহলে এইটাও নিউক্লিয়াসবিহীন। তাহলে আমরা শুধু নিউক্লিয়াস যুক্ত কাকে পাইলাম? শুধুমাত্র শ্বেত রক্তকণিকাকে নিউক্লিয়াস যুক্ত পাইছি, বাকি দুইজনই নিউক্লিয়াসবিহীন। এবং এর মধ্যে এটা নিউক্লিয়াসবিহীন, এর মধ্যে আবার হিমোগ্লোবিনও নাই, তাহলে হিমোগ্লোবিনবিহীন। হিমোগ্লোবিন শুধুমাত্র একমাত্র থাকে আরবিসি বা লোহিত রক্তকণিকায়।
তাহলে এখানে দেখো প্রত্যেকটা রক্তকণিকার মধ্যে আমরা কিন্তু বেসিক জিনিসগুলো একসাথে জেনে ফেললাম, তাদের ছবিও দেখলাম, আশা করি পরবর্তীতে চিনতে পারবো। তাহলে অ্যাগ্রানুলোসাইট কয়টা? দুইটা, মনোসাইট লিম্ফোসাইট। কীভাবে আলাদা করব? মনোসাইটের মন ছোট, তার মানে মনোসাইট আকারে বড় কিন্তু তার নিউক্লিয়াস ছোট, আর লিম্ফোসাইটটার উল্টা, সে আকারে ছোট কিন্তু তার নিউক্লিয়াসটা অনেক বড়, তার মন অনেক বড়, বুঝছো? আর আমরা গ্রানুলোসাইট কীভাবে চিনবো? সাইটোপ্লাজমের মধ্যে অনেক দানা থাকবে। পার্থক্য কী কী এই তিনটার মধ্যে? ইওসিনোফিলের মধ্যে নিউক্লিয়াসটা দুইটা খণ্ড থাকে, কিন্তু নিউট্রোফিলের মধ্যে দুইটা, তিনটা, চারটা, একাধিক খণ্ডে বিভক্ত থাকতে পারে। আর বেসোফিলটা কি দেখো, এই যে তার তো সাইটোপ্লাজমের দানা আছে এবং নিউক্লিয়াসটা খুবই ছোট। এই তিনটার মধ্যে বেসিক পার্থক্যটা কি? ইওসিনোফিলের রং হয় লাল, বেসোফিলের রং হয় নীল, আর নিউট্রোফিল হলো বর্ণ নিরপেক্ষ বা কোনো রং তার মধ্যে থাকে না। এখন আকৃতি দেখো, মানে তুলনামূলক আমরা দুইটার মধ্যে একটু তুলনা করি, লোহিত রক্তকণিকা আর শ্বেত রক্তকণিকার মধ্যে তুলনা করি। তাহলে লোহিত রক্তকণিকার আকৃতি গোলাকার, এর আকৃতি অনিয়তাকার। অনিয়তাকার মানে কি? কোনো ফিক্সড আকৃতি নাই, যে কোনো সময় সে তার আকৃতি পরিবর্তন করতে পারে। কেমন? তাহলে দেখো আমরা বলি না যে মাঝে মাঝে বহুমুখী অথবা বহুরূপী, রূপের কোনো ঠিক নাই, যে কোনো সময় রূপ চেঞ্জ করে ফেলতে পারে। তাহলে ও হলো প্রয়োজনে যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। কেন করতে পারে? এটার খুব গুরুত্ব আছে একটা, আমরা সামনে জানবো। এরপর আসো, এটা হিমোগ্লোবিন আছে কিন্তু ওর কোনো হিমোগ্লোবিন নাই। এরপরে দেখো, এর নিউক্লিয়াস নাই কিন্তু বিনিময়ে এর আবার নিউক্লিয়াস আছে। আর লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার অনুপাত কত এটা জানতে হবে। তাহলে 600:1, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা অনুপাত শ্বেত রক্তকণিকার সংখ্যা কত? 600:1। তাহলে চিন্তা করো, লোহিত রক্তকণিকার সংখ্যায় কত বেশি থাকে আর শ্বেত রক্তকণিকার সংখ্যায় কত কম থাকে। শ্বেত রক্তকণিকার মূল কাজ হলো জীবাণু ধ্বংস, জীবাণু ধ্বংস, জীবাণু ধ্বংস। কি ধ্বংস? জীবাণু ধ্বংস। তার মানে এরা হলো আমাদের দেহের ডিফেন্সিভ ইউনিট বা প্রতিরক্ষাকারী একক, এরা হলো আমাদের দেহের আর্মি। আবার বললাম যে ভাই বিটিএস আর্মি কিনা? বিটিএস আর্মি না, এরা রিয়েল আর্মি। জীবাণু আসলে ঢুস ঢুস করে গুলি করে জীবাণুকে মেরে ফেলে। এই জন্য এদেরকে বলা হয় মোবাইল ডিফেন্সিভ ইউনিট। মোবাইল মানে কি? ভ্রাম্যমান। ভ্রাম্যমান মানে কি? ঘুরে বেড়ায়। এরা সব সময় দেহে ঘুরে বেড়ায় বন্দুক নিয়ে, আর দেখে কোথায় রোগ জীবাণু আছে, দেখা মাত্র ওই রোগ জীবাণুকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে। তাহলে এরা হলো মোবাইল ডিফেন্সিভ ইউনিট। জীবাণুকে মারার জন্য দেখো এদের আকৃতির কোনো ঠিক নাই, জীবাণু যেমন ওই অনুপাতে সে আকৃতি চেঞ্জ করে নিবে। অর্থাৎ শত্রু যেমন আমিও তেমন। শত্রু যদি বিশাল বড় হয় তাহলে আমিও আকার চেঞ্জ করে বিশাল বড় শত্রুকে খেয়ে ফেলবো। এই জন্য এদের নির্দিষ্ট কোনো আকৃতি নাই, শত্রুর উপর ডিপেন্ড করে আকৃতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। এই জন্য শ্বেত রক্তকণিকার আকৃতি আমরা বলছি অনিয়তাকার, তার মানে তার কোনো ফিক্সড আকৃতি নাই। তাহলে আমরা এখান থেকে কাজ জানলাম যে শ্বেত রক্তকণিকার সবার কাজ হলো জীবাণু ধ্বংস করা, কিন্তু জীবাণু ধ্বংস করার পদ্ধতি বিভিন্ন হতে পারে। যেমন একটা মানুষকে আমরা মারতে পারি, কীভাবে মারতে পারি? ফাঁসি দিয়ে মারতে পারি, গুলি করে মারতে পারি, জবাই করে মারতে পারি, কত পদ্ধতি আছে। তাহলে এই যে দেখো শ্বেত রক্তকণিকার যত সদস্য, 5টা সদস্যের নাম যে আমরা পড়ে আসছি, সবাই জীবাণু ধ্বংস করে, কোনো সন্দেহ নাই। কিন্তু জীবাণু ধ্বংস করার পদ্ধতিটা এক একজনের এক এক রকম। কেউ হয়তো কোনো বিষাক্ত পদার্থ তৈরি করে জীবাণু ধ্বংস করে, কেউ হয়তো জীবাণুকে সরাসরি গিলে খেয়ে ফেলে। তাহলে সবার পদ্ধতিটা আলাদা আলাদা। ওকে, এবার আমরা কয়েকটা টার্মিনোলজি সম্পর্কে জানবো। হ্যাঁ, শ্বেত রক্তকণিকা সম্পর্কে কয়েকটা টার্ম আছে, এই কয়েকটা টার্ম আমাদের জানতে হবে। তাহলে প্রথম টার্মটা কি? শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে যদি বেশি হয়, এই ঘটনাটাকে বলা হয় লিউকোসাইটোসিস। এখন তুমি বলবা ভাইয়া শ্বেত রক্তকণিকা যদি স্বাভাবিকের থেকে বেশি হয় তাহলে তো ভালো, তাই না? শ্বেত রক্তকণিকা নর্মালি থাকে প্রতি ঘন মিলিমিটার রক্তে 7 থেকে 11,000। কত? 7 থেকে 11,000। আর আরবিসি কতগুলো ছিল? দেখো আরবিসি ছিল 50 লাখ, অ্যারাউন্ড 50 লাখ, আর এটা মাত্র 7 থেকে 11,000। তো দেখো এই যে 7 থেকে 11,000 বা কোনো বইয়ে 4 থেকে 11,000 দেওয়া আছে, যেটাই থাক, তাহলে মাত্র 10 থেকে 11,000। তুমি চিন্তা করো এই সংখ্যাটা যদি বেড়ে যায় তখন তুমি কি বলবা যে ভাইয়া সংখ্যাটা তো বাড়া ভালো, বেশি বেশি জীবাণুকে ধ্বংস করতে পারবে। কিন্তু না, শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি অনেক বেড়ে যায়, বডিতে আর্মির সংখ্যা এত বেশি, আর্মি মারার জন্য জীবাণু পাচ্ছে না, তখন ওই আর্মি কী করবে জানো? নিজের দেহের অংশকেই মেরে ফেলবে। অর্থাৎ তখন একটা শ্বেত রক্তকণিকা তার নিজের দেহের লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে মেরে ফেলবে। এটাকে তখন বলা হয় লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। অর্থাৎ নিজের দেহের শ্বেত রক্তকণিকা যদি জীবাণুকে ধ্বংস না করে নিজের দেহের কোনো কোষকেই ধ্বংস করে ফেলে, আত্মঘাতী অবস্থানে চলে গেছে। বুঝছো? বাংলাদেশের আর্মি বাংলাদেশের লোককেই গুলি করে মেরে ফেলতেছে, এরকম একটা অবস্থা। তাহলে আত্মঘাতী অবস্থা না? তাহলে এই জন্য এদের সংখ্যা কখনো অতিরিক্ত বাড়তে দেওয়া যাবে না, আবার অতিরিক্ত কমতেও দেওয়া যাবে না। তুমি যে অতিরিক্ত কমাই ফেলো তাহলে আবার কি হবে? রোগ জীবাণু ইজিলি এসে তোমার শরীরে অ্যাটাক করতে পারবে, দুইটাই খারাপ। এই জন্য এদের সংখ্যা সবসময় একটা অপটিমাম লেভেলে থাকতে হবে। তাহলে শ্বেত রক্তকণিকা স্বাভাবিকের যদি বেশি হয়ে যায় এটাকে বলা হয় লিউকোসাইটোসিস। লিউকোসাইট, শ্বেত রক্তকণিকার ইংলিশ হলো লিউকোসাইট। তাহলে লিউকোসাইট থেকে লিউকোসাইটোসিস। আবার যদি শ্বেত রক্তকণিকা স্বাভাবিকের চেয়ে কমে যায় এটাকে বলা হয় লিউকোপেনিয়া। তাহলে দুইটা কথা জানলাম, লিউকোসাইট মানে শ্বেত রক্তকণিকা, লিউকোসাইট যদি বেড়ে যায় তাহলে কি বলবো? লিউকোসাইটোসিস। লিউকোসাইট যদি কমে যায় তাহলে কি বলবো? লিউকোপেনিয়া। আর যদি এমন হয় শ্বেত রক্তকণিকা এবার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, এত বেড়ে গেছে যে ওই শ্বেত রক্তকণিকা তার নিজের দেহে লোহিত রক্তকণিকা অনুচক্রিকা সবগুলোকে ধরে মেরে ফেলতেছে, তার মানে পুরো
আত্মঘাতী অবস্থানে চলে গেছে, এইটাকেই তখন বলা হয় ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া। তোমরা অনেকেই নাম শুনছো যে কিছু ব্যক্তি লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারে আক্রান্ত, তাকে বারবার রক্ত দিতে হয়। কারণ কি, ওই যে তার রক্তে শ্বেত রক্তকণিকাগুলো কী করতেছে, তার নিজস্ব লোহিত রক্তকণিকাকেই মেরে ফেলতেছে। যদি মেরে ফেলে, লোহিত রক্তকণিকা না থাকে, তাহলে কিছু অক্সিজেন পরিবহন করতে পারবে না। এই জন্য আমরা বাইরে থেকে তাকে ফ্রেশ ব্লাড দিই, হ্যাঁ, কিছুদিন পর পর তাকে রক্ত দিতে হয়। তাহলে এইটাকেই বলা হয় লিউকেমিয়া। ওকে, এবার দেখো শ্বেত রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় মায়েলোপোয়েসিস। তাহলে এখানে আমরা কয়েকটা টার্ম শিখলাম। এখানে দেখো যে শ্বেত রক্তকণিকার সংখ্যার চেয়ে অনেক বেড়ে গেছে। তাহলে নর্মালি কয়টা ছিল, 3টা, কিন্তু এখানে কয়টা হয়ে গেছে, প্রায় 3 দিনে 6টা। তাহলে এটাকে বলবো লিউকোসাইটোসিস। এখানে 3টার বদলে কয়টা হয়ে গেছে, 1টা। তাহলে এটাকে কি বলবো, লিউকোপেনিয়া। দুইটাই খারাপ আমাদের জন্য, লিউকোসাইটোসিসও খারাপ, লিউকোপেনিয়াও খারাপ। শ্বেত রক্তকণিকার শ্রেণী বিভাগ অলরেডি আমরা বারবার জেনে আসছি, সো এটা আমি আর আলোচনা করতেছি না। এরপর আসো, শ্বেত রক্তকণিকার ছবিও আমরা অলরেডি দেখে আসছি, এই স্লাইডও আর আমি আলোচনা করতেছি না। ছবিটা তোমরা একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো, কারণ এই ছবি বইয়ে কোথাও পাবা না, এটা নেট থেকে নামানো। এটা দেখে তুমি ইজিলি রক্তকণিকাগুলোকে আইডেন্টিফাই করতে পারবে। সো এটা একটি স্ক্রিনশট নিতে পারো। এবার প্রত্যেকটা শ্বেত রক্তকণিকার পরিচয় আমরা একটু আলাদাভাবে জেনে আসি। তাহলে প্রথম যে শ্বেত রক্তকণিকা, তার নাম কি, মনোসাইট। মনোসাইটটা কি ছিল, এটা অ্যাগ্রানুলোসাইট ছিল। তাহলে আমি বলছিলাম না যে মনোসাইটের মন কেমন, মনোসাইটের মন ছোট, তার মানে নিউক্লিয়াস ছোট। প্রাথমিক অবস্থায় গোল বা ডিম্বাকার থাকে, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃক্কের মতো অথবা ঘোড়ার খুরের মতো আকৃতি নেয় তার নিউক্লিয়াসটা। সাইটোপ্লাজম বেশি থাকে, লেস ইম্পর্টেন্ট। আয়ুষ্কালটা ইম্পর্টেন্ট। শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন, 2 থেকে 5 দিন মাত্র। যেখানে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল ছিল 120 দিন। শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল খুবই কম, কারণ এরা জীবাণুর সাথে অনেক যুদ্ধ করে, তো যুদ্ধ করে 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 খুব দ্রুতই এরা মারা যায়। দেহের 2 থেকে 8% শ্বেত রক্তকণিকার মনোসাইট থাকে আর কি। আর এগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, রোগ জীবাণু খেয়ে রোগ আক্রমণ প্রতিহত করে। তাহলে আমি যে একটু আগে বলছিলাম এরা সবাই জীবাণু ধ্বংস করে, কিন্তু জীবাণু ধ্বংস করার পদ্ধতি এক এক রকম। এর মধ্যে মনোসাইট কি করে, জীবাণুকে ডাইরেক্টলি প্রোগ্রাসে গিলে খেয়ে ফেলে, খেয়ে পেটের মধ্যে নিয়ে পরিপাক করে তাকে গলায় ফেলে, মানে নষ্ট করে ফেলে। এই যে খেয়ে ফেলার পদ্ধতিটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। তাহলে জীবাণুকে ধরে খেয়ে ফেলা, খেয়ে ফেলে জীবাণুকে ধ্বংস করা, এটার নাম কি, ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কে জীবাণু ধ্বংস করে, মনোসাইট। এরপর দেখো লিম্ফোসাইট নামক যে শ্বেত রক্তকণিকা আছে, সেও জীবাণু ধ্বংস করে, কিন্তু তার জীবাণু ধ্বংস করার পদ্ধতিটা একটু ভিন্ন। কি কি পদ্ধতির মাধ্যমে করে আসতেছি আমরা, দেখো। তাহলে লিম্ফোসাইটে এর মোটামুটি নিউক্লিয়াসটা একটু বড় আকৃতির, অখণ্ডায়িত একটি নিউক্লিয়াস থাকে, অপেক্ষাকৃত কম সাইটোপ্লাজম। ব্যাসটা লাগবে না, লেস ইম্পর্টেন্ট। আয়ুষ্কালটা ইম্পর্টেন্ট। অধিকাংশ লিম্ফোসাইট 100 থেকে 120 দিন, তার মানে এর আয়ুষ্কাল কিন্তু বেশ বেশি। কাজের ধরন ও কোষ প্রাচীরের রাসায়নিক গঠন অনুসারে লিম্ফোসাইট আবার 3 ধরনের হয়। কিছু কোষকে বলা হয় টি লিম্ফোসাইট, কিছু কোষকে বলা হয় বি লিম্ফোসাইট, আর কিছু কোষকে বলা হয় এনকে কোষ বা ন্যাচারাল কিলার সেল। 3টাই হলো 3 ধরনের লিম্ফোসাইট। তাহলে টি লিম্ফোসাইটের নাম টি লিম্ফোসাইট কেন হয়েছে, টি ফর থাইমাস। তাহলে আমাদের গলার মধ্যে একটা গ্রন্থি থাকে, এই গ্রন্থিটার নাম থাইমাস গ্রন্থি। তাহলে টি লিম্ফোসাইটটা কোথা থেকে সৃষ্টি হয়েছে, থাইমাস গ্রন্থির কোষ বা থাইমোসাইট থেকে, এই জন্য তার নাম হয়েছে টি লিম্ফোসাইট। তাহলে এ কী করে, রোগ যে প্রতিরোধ বা আমাদের যে প্রতিরক্ষা সিস্টেম আছে সেটাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সে সেল মেডিয়েটেড ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের ইমিউন সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এবং সে কোথা থেকে তৈরি হয়, থাইমাস গ্রন্থির কোষ বা থাইমোসাইট থেকে তৈরি হয়। বি লিম্ফোসাইট বা বি কোষ, এটা কি করে দেখো, এটা জীবাণুকে ধ্বংস করে, কিন্তু অ্যান্টিবডি নামক একটা প্রোটিন তৈরির মাধ্যমে। তাহলে মনে করো এখানে একটা জীবাণু আছে, এই জীবাণুর কাছে যদি মনোসাইট যায়, তাহলে মনোসাইট কি করবে, ওই জীবাণুটাকে খেয়ে ফেলবে, খেয়ে ফেলে নষ্ট করে ফেলবে। আর যদি লিম্ফোসাইট যায়, কোন লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট গিয়ে কী করবে, ওর কাছাকাছি গিয়ে কিছু রাসায়নিক পদার্থ তৈরি করবে, যে রাসায়নিক পদার্থগুলোকে বলা হয় অ্যান্টিবডি। কি বলা হয়, অ্যান্টিবডি। ওই অ্যান্টিবডিগুলো বিষাক্ত রাসায়নিক পদার্থ জীবাণুকে মেরে ফেলবে। তাহলে দেখো আমাদের বি কোষ বা বি লিম্ফোসাইটও জীবাণুকে মারলো, আবার মনোসাইটও জীবাণুকে মারলো, পদ্ধতি ভিন্ন। মনোসাইট গিলে খেয়ে ফেলে মেরে ফেলছে, আর বি লিম্ফোসাইট কী করতেছে, তাকে একটা রাসায়নিক পদার্থ তৈরি করে মেরে ফেলতেছে। রাসায়নিক পদার্থটার নাম কি, অ্যান্টিবডি। আর একটা হলো এনকে কোষ বা ন্যাচারাল কিলার সেল। এনকে কোষটা কী করে, মনে করো এটা আমাদের দেহের একটা কোষ, হ্যাঁ, এটা আমাদের দেহের একটা ভালো কোষ। এখন এই ভালো কোষের মধ্যে কোনোভাবে একটা জীবাণু ঢুকে গেছে। মনে করো তুমি একটা চোরকে ধরছো, চোরকে চিপে ধরে আসো, চোরকে চিপে ধরো পুলিশকে কল করছো, পুলিশ এসে কী করবে, তোমাকেও মেরে ফেলছে, চোরকেও মেরে ফেলছে, দুইটাই সাফ। তাহলে এনকে কোষ এই কাজটা করে, কোনো একটা কোষের মধ্যে জীবাণু ঢুকে গেছে, এনকে কোষ এসে কোষ শুদ্ধ পুরা জীবাণুটাকে মেরে ফেলবে।
এটা কেমন কথা ভাই, কোষটাকে মারলো কেন, কোষের কী দোষ, ও দোষ করছে কেন, জীবাণুকে জায়গা দিছে। তাহলে এটা আসলে মূল কারণ না, মূল কারণ হইলো যে ওই কোষ শুদ্ধ সে যদি জীবাণুটাকে মেরে ফেলে এবং কোষটাকেও মেরে ফেলে, তাহলে ইনফেকশনটা এই কোষ থেকে আর পাশের কোষে ছড়াইতে পারে না। তাহলে এইটাই না, তাহলে এই কাজটা কে করে, এনকে কোষ বা ন্যাচারাল কিলার সেল, এই জন্য তাকে কিলার বলা হচ্ছে, ঘাতক। সে গিয়ে কোষ শুদ্ধ জীবাণুটাকে মেরে ফেলবে। তাহলে এই যে দেখো সবাই জীবাণুকে মারতেছে, কিন্তু মারার পদ্ধতি এক একজনের এক এক রকম। আমরা 10 অধ্যায়ে গিয়ে এই প্রসেসগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানবো, সো এখন কনফিউশনের দরকার নাই। এরপর আসে নিউট্রোফিল। তাহলে নিউট্রোফিলটা কত পার্সেন্ট থাকে, সঞ্চালনরত রক্তের 40 থেকে 60% নিউট্রোফিল থাকে। এসব কোষের সাইটোপ্লাজম বর্ণ নিরপেক্ষ, আগেই বলে আসছি নিউট্রোফিল নিউট্রাল, কোনো রং নাই। আয়ুষ্কাল কতদিন, 2 থেকে 5 দিন থাকে। নিউট্রোফিল একটা চলন করতে পারে, সে চলনটাকে বলা হয় অ্যামিবয়েড চলন। তাহলে অ্যামিবয়েড মানে কি, কোথাও যদি দেখো অয়েড কথাটা লেখা আছে, এটা সবসময় বোঝায় এর মতো, তাহলে অ্যামিবার মতো চলন, এটাকে আমরা কি বলবো, অ্যামিবয়েড চলন। তাহলে অ্যামিবার মতো সে ছোট ছোট ক্ষণপথ তৈরি করে খুব ধীরে ধীরে চলতে পারে, এটাকে বলা হয় অ্যামিবয়েড চলন। এবং সে কোন প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে, সে ফ্যাগোসাইটোসিস, তার মানে এও জীবাণুকে খেয়ে ফেলে। তাহলে আমরা একটু আগে দেখছি না, মনোসাইট ফ্যাগোসাইটোসিস করে, আর এখানে কাকে পাইলাম, নিউট্রোফিলও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। এরপর আসে ইওসিনোফিল। তাহলে ইওসিনোফিলের কথা অলরেডি বলে আসছি, যে ইওসিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে কি বর্ণ নেয়, লাল বর্ণ নেয়। নিউক্লিয়াস সাধারণত 2 খণ্ডকযুক্ত হয়, ছবি আমরা দেখে আসছি। আয়ুষ্কাল কতদিন, 8 থেকে 12 দিন। আমাদের দেহে যে অ্যালার্জি হয়, এই অ্যালার্জিটা হলো আমাদের দেহের প্রতিরক্ষা সিস্টেমেরই একটা পার্ট, এবং অ্যালার্জির পিছনে যে শয়তান দায়ী আছে তার নাম ইওসিনোফিল। তাহলে ইওসিনোফিল কী করে, অ্যালার্জিক সারাদান করে। হ্যাঁ ওকে, তাহলে অ্যালার্জিক রেসপন্সটা এ করে। অ্যালার্জি, পরজীবীর সংক্রমণ, প্লিহা, স্নায়ুতন্ত্রের রোগের কারণে রক্তে ইওসিনোফিলের সংখ্যা বেড়ে যায়, কারণ অ্যালার্জিক রেসপন্সে এরা অ্যাক্টিভ হয়। বা আমাদের দেহে যদি আমাদের রক্তে কোনো পরজীবী ঢুকে যায়, যেমন কৃমি ঢুকে গেছে, তখন ইওসিনোফিল কী করে, ওই কৃমির লার্ভা এগুলোকে নষ্ট করে বা মেরে ফেলে। তাহলে আমাদের পরজীবী ধ্বংস, অ্যালার্জিক রেসপন্স কে সাহায্য করে, ইওসিনোফিল সাহায্য করে। এবার দেখো বেসোফিল, বেস মানে ক্ষার, তাহলে এগুলো ক্ষারাসক্ত হয়ে কী বর্ণের ধারণ করবে, নীল। আমি বলছিলাম ক্ষারের মধ্যে লিটমাসের রং নীল, এভাবে মনে রাখবা। এদের ব্যাস 12 থেকে 15 মাইক্রোমিটার। আয়ুষ্কালটা ইম্পর্টেন্ট, কতদিন, 12 থেকে 15 দিনের মতো আয়ুষ্কাল থাকে। এ কী করে, এ হিস্টামিন নামক একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, যে রাসায়নিক পদার্থটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া হেপারিন নামক একটা রাসায়নিক পদার্থ সে তৈরি করে, যে রাসায়নিক পদার্থটা রক্ত নালীর ভিতরে রক্তকে জমাট বাঁধতে দেয় না। নর্মালি আমাদের যদি কোনো রক্তনালী কেটে যায় এবং সেখান থেকে রক্তক্ষরণ হয়, তোমরা দেখবে কিছুক্ষণ পর ওই রক্তটা জমাট বেঁধে যায়, কিন্তু রক্তনালীর ভিতরে যখন রক্ত চলাচল করতেছে তখন কি সেটা জমাট বাঁধে, বাঁধে না। তো কি থাকার কারণে, তাহলে এই যে হেপারিন নামক একটা রাসায়নিক পদার্থ থাকার কারণে রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধে না। এই হেপারিনটা তৈরি করে কে, বেসোফিল নামক শ্বেত রক্তকণিকা হেপারিন তৈরি করে দেয়। এটা ডেন্টাল 21-22 কোশ্চেন ছিল। এবার যদি আমরা শ্বেত রক্তকণিকার কাজ ইন জেনারেলি একটু পড়ার চেষ্টা করি, তাহলে সবগুলোকে কম্বাইন করে এখন পড়বো। তাহলে দেখো মনোসাইট আর নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে কে, মনোসাইট ও নিউট্রোফিল। ফ্যাগোসাইটোসিস মানে কি, ফ্যাজেইন মানে খাওয়া, সাইটোস মানে সেল। তাহলে সেল যে প্রক্রিয়ায় খায়, এই খাওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। ঘটনাটা কীরকম, মনে করো এইটা একটা মনোসাইট, হ্যাঁ, এবং মনোসাইটের কাছে যদি একটা জীবাণু আসে, ধরে নাও এটা হলো একটা জীবাণু, এটা একটা জীবাণু, তাহলে মনোসাইটটা তার আকৃতিটা একটু চেঞ্জ করে নেয়। এই যে সে আকৃতি চেঞ্জ করে নিয়ে জীবাণুটাকে তার মধ্যে আবদ্ধ করবে, এই জায়গার মধ্যে আবদ্ধ করবে। এরপর আবদ্ধ করে এই অংশটুকু জোড়া লাগাই দিয়ে জীবাণুটাকে ভিতরে ঢুকাই নিবে। তাহলে পরের ছবিটা কেমন হবে, পরের ছবি যে জীবাণু ভিতরে আর মনোসাইট বাইরের দিকে, এই যে জীবাণু ভিতরের দিকে চলে আসছে। আর মনোসাইট যেহেতু একটা কোষ, তাহলে এর মধ্যে কি আছে, লাইসোজোম আছে। তাহলে এর মধ্যে লাইসোজোম নামক অঙ্গাণু আছে। আমরা জানি লাইসোজোমে কিছু হাইড্রোলাইটিক এনজাইম থাকে, বাংলা কথায় খুব পাওয়ারফুল এনজাইম, যারা কোনো কিছুর হাইড্রোলাইসিস বা ভেঙে দিতে পারে, মেরে ফেলতে পারে। তাহলে এই হাইড্রোলাইটিক এনজাইমগুলো এই জীবাণুকে তখন কি করবে, মেরে ফেলবে। ফলে হাইড্রোলাইটিক এনজাইমগুলো আর বাইরে আসতেছে না, কোষের ভিতরেই থাকতেছে। তাহলে কোষের ভিতরে জীবাণুটাকে নিয়ে জীবাণুটাকে মেরে ফেললো, এই ঘটনাটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। তাহলে এই প্রক্রিয়া জীবাণু কে ধ্বংস করে, মনোসাইট করে আর নিউট্রোফিল করে। এরপর দেখো লিম্ফোসাইট কি করে, আমি একটু আগেই বলে আসছি, লিম্ফোসাইটগুলো জীবাণু ধ্বংস করে, কিন্তু পদ্ধতি কি, অ্যান্টিবডি সৃষ্টি করে জীবাণু ধ্বংস করে। এই জন্য এদেরকে বলা হয় আণুবীক্ষণিক সৈনিক। তাহলে আণুবীক্ষণিক সৈনিক কাকে বলা হয়, লিম্ফোসাইটকে বলা হয়। একটু আগেই পরে আসলাম, বেসোফিল কি তৈরি করে, হেপারিন, যা রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে দেয় না। এছাড়া দানাদার লিউকোসাইট, দানাদার লিউকোসাইট মানে কারা, গ্রানুলোসাইটগুলো কি তৈরি করে, হিস্টামিন। আমরা একটু আগে দেখে আসছি, বেসোফিল হিস্টামিন তৈরি করে, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াচ্ছে। নিউট্রোফিলের বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করে। ইওসিনোফিল কি করে, রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা এবং অ্যালার্জিক যে অ্যান্টিবডিগুলো থাকে এগুলোকে ধ্বংস করে। অর্থাৎ অ্যালার্জিক রেসপন্স এবং কৃমির লার্ভা ধ্বংস করতে কে কাজ করে, ইওসিনোফিল। প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রশ্ন আসছে, দেখো মেডিকেল 18, 19, 9, 10, ডেন্টাল 21, 22, এই 3-4টা লাইন থেকে কতবার প্রশ্ন আসছে চিন্তা করতে পারো। তাহলে এটা একদম ঠাড়া মুখস্থ করতে হবে, আমি যেভাবে বুঝাই পড়াইছি এভাবে বুঝে বুঝে মনে রাখবে ইনশাল্লাহ।
তাহলে আমরা এখন আরও একটা 1 মিনিটের শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করে শ্বেত রক্তকণিকার কাজগুলো খুব সহজে মনে রাখবো। তাহলে তুমি মনে রাখবা ফ্যাগোসাইটোসিস কারা কারা করে। ফ্যাগোসাইটোসিস করে তুমি মনে রাখবা মামুনি। কে কে ফ্যাগোসাইটোসিস করে? মামুনি ফ্যাগোসাইটোসিস করে। তাহলে মামুনিতে কি? মতে হলো মনোসাইট, নিতে হলো নিউট্রোফিল। তাহলে আরেক মতে হলো ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজটা কি? ম্যাক্রোফেজটা কিছুই না, পরিণত মনোসাইট। খুব সহজভাবে জানো, পরিণত মনোসাইটকেই ম্যাক্রোফেজ বলে। পরিণত মনোসাইটকে কী বলা হয়? ম্যাক্রোফেজ। অর্থাৎ মনোসাইটটা যখন একটু আকারে অনেক বড় হয়, অনেক জীবাণু ধ্বংস করতে পারে, একটু ম্যাচিউর হয়, রক্তকণিকা থেকে বা রক্তরস থেকে বের হয়ে যে সে টিস্যুতে যায়, ম্যাচিউর হয়, বড় হয়, তখন ওই বড় মনোসাইটটাকেই বলা হয় ম্যাক্রোফেজ। ম্যাক্রো মানে বড়, ফেজ মানে খাওয়া। তাহলে ম্যাক্রোফেজ মানে বড় খাদক। হ্যাঁ, তাহলে মনোসাইটের যে বড় ভার্সন, অনেক বড়, অনেক জীবাণু ভক্ষণ করতে পারে, তাকেই ম্যাক্রোফেজ বলা হয়। তাহলে ম্যাক্রোফেজ, মনোসাইট, নিউট্রোফিল অর্থাৎ মামনি, এই তিনটে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। আর লিম্ফোসাইট কী করে? তুমি মনে রাখবা লম্ফ সৈনিক। তাহলে একে কী বলা হয়? আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। এবং লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরির মাধ্যমে জীবাণু ধ্বংস করে। কি তৈরির মাধ্যমে? অ্যান্টিবডি তৈরির মাধ্যমে জীবাণু ধ্বংস করে। কৃমির লার্ভাকে ধ্বংস করে, ইওসিনোফিল ধ্বংস করে। আমরা অধ্যায়ের সর্বশেষ টপিকে চলে আসছি, অনুচক্রিকা বা প্লাটিলেট। অনুচক্রিকা বা প্লাটিলেট কী করে? এ হলো যদি কখনো আমাদের রক্তনালী কোনো কেটে যায়, সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়, অনুচক্রিকা গিয়ে ওই জায়গায় রক্তক্ষরণটা বন্ধ করতে সহায়তা করে। তাহলে এ নর্মালি রক্তে অ্যাক্টিভ নাই। কখন অ্যাক্টিভ হয়? যখন আমাদের কোনো রক্তনালী কেটে যায়। এছাড়া আনুষঙ্গিক আরও কিছু কাজ করে। আমরা এখন একটু দেখি অনুচক্রিকা কী কী কাজ করে। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ, রক্ত জমাট বাঁধার একটা ছবি, আমরা এটা নিয়ে পড়বো। তাহলে প্লাটিলেট বা অনুচক্রিকা, এই ছবিটা দেখো। এই ছবিতে দেখো যে একটা ভালো রক্তনালী ছিল, এরপর কী গেল? রক্তনালীটা কেটে গেছে, এখান থেকে রক্তক্ষরণ হচ্ছে। অনুচক্রিকা এসে ওই জায়গায় একটা জাল তৈরি করে দেয়। এই জালটার মধ্যে কি থাকে? রক্তকণিকাগুলো আটকে যায়। এই যে দেখো চতুর্দিকে জাল, সুতা দিয়ে জাল তৈরি করে দিচ্ছে না? এই জালের মধ্যে রক্তকণিকাগুলো আটকে গিয়ে রক্ত জমাট বেঁধে যায়। তাহলে পরিচয় জানি আমরা, অনুচক্রিকা বা প্লাটিলেট কোথা থেকে তৈরি হয়? বলছিলাম সকল রক্তকণিকা লাল অস্থিমজ্জা থেকে তৈরি হয়। তাহলে লাল অস্থিমজ্জায় মেগাক্যারিওসাইট নামক কিছু কোষ থাকে। এই কোষ থেকেই অনুচক্রিকা বা প্লাটিলেট বা তারই আরেক নাম থ্রম্বোসাইট, এইটা তৈরি হয়। তাহলে এটা রক্তে ভাসমান 1 থেকে 4 মাইক্রোমিটার ব্যাস সম্পন্ন, অনিয়তাকার, ঝিল্লি আবৃত, সামান্য সাইটোপ্লাজম যুক্ত। এগুলো কথা জানার লাগবে না। প্রতি ঘন মিলিমিটার রক্তে প্রায় 1,50,000 থেকে 4 লাখ পর্যন্ত অনুচক্রিকা থাকতে পারে। তাহলে প্রতি ঘন মিলিমিটার রক্তে কতটুকু থাকে? 1,50,000 থেকে 4 লাখ, তার মানে 1.5 লাখ থেকে 4 লাখ অনুচক্রিকা থাকতে পারে। এই সংখ্যাটা কমে যাওয়াও খারাপ, বেড়ে যাওয়াও খারাপ। অনুচক্রিকার বেশি নাম শুনবা তোমরা যদি কারো ডেঙ্গু হয়, কারণ ডেঙ্গু ভাইরাসটা গিয়ে অনুচক্রিকাগুলোকে ধ্বংস করে। আর অনুচক্রিকা কী করে? রক্তক্ষরণ বন্ধ করায়। এখন ডেঙ্গু রোগীর যেহেতু অনুচক্রিকা অনেক কম, এই ডেঙ্গু রোগীর যদি কোনোভাবে কোথাও থেকে রক্তক্ষরণ শুরু হয়, মনে করো দাঁতের মাঝে থেকে রক্তক্ষরণ শুরু হয়েছে অথবা পেটের ভিতরে রক্তক্ষরণ শুরু হয়েছে, তাহলে অনুচক্রিকা তো শরীরে নাই তার রক্তক্ষরণ বন্ধ করার জন্য। এই জন্য ডেঙ্গু রোগীতে অনুচক্রিকা কমে যাওয়াটা সবচেয়ে ভয়াবহ। তোমরা দেখবে ডেঙ্গু যার হয়েছে সে সবসময় বলে যে আমার প্লাটিলেট কমে গেছে, প্লাটিলেট কমে গেছে, প্লাটিলেট 10,000 আজকে 20,000, মানে এটা নিয়ে সে খুব ভয় পায়। হ্যাঁ, তাহলে 1.5 লাখ থেকে 4 লাখ থাকাটা নর্মাল। প্রতিদিন প্রায় 200 বিলিয়ন বা 20,000 কোটি অনুচক্রিকা উৎপন্ন হয়। চিন্তা করতে পারো, রক্তস্রোতের প্রবেশের পর এদের জীবনকাল থেকে 5 থেকে 9 দিন। যকৃত ও প্লিহার ম্যাক্রোফেজের মাধ্যমে এদের ধ্বংসবৃদ্ধি ঘটে। তাহলে এদেরকে কে মেরে ফেলে? ওই যে ম্যাক্রোফেজ নামে একটু আগে আমরা পড়ে আসলাম না, যে পরিণত মনোসাইট, সেই এদেরকে ধ্বংস করে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অনুচক্রিকার কাজটা জানতে হবে। তাহলে এ একটা অস্থায়ী প্লাটিলেট প্লাক তৈরি করে। প্লাক তৈরি করে রক্তপাতটা বন্ধ করে। কোনো রক্তনালী যদি কেটে যায়, তাহলে ওই ক্ষতস্থানে গিয়ে অনুচক্রিকা একটা প্লাক তৈরি করে দেয়। এই প্লাকটার নাম হলো প্লাটিলেট প্লাক। এই প্লাক তৈরি হওয়ার কারণে রক্তটা আর বের হতে পারে না। রক্ত জমাট ত্বরান্বিত করতে বিভিন্ন প্রোটিনের দরকার হয়। এই প্রোটিনগুলোকে বলা হয় ক্লটিং ফ্যাক্টর। তাহলে ক্লটিং ফ্যাক্টরগুলো কী করে? সে এই যে ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি করে দেয়, যে ক্লটিং ফ্যাক্টর পরবর্তীতে রক্ত জমাট বাঁধায়। তাহলে ইম্পর্টেন্ট তথ্য, রক্ত জমাট বাঁধার জন্য যে ফ্যাক্টর বা প্রোটিন দরকার, তাদের নাম কি? ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর কে তৈরি করে দেয়? অনুচক্রিকা তৈরি করে দেয়। এরপর দেখো, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে পারে। তাহলে এটাও তার একটা গুরুত্বপূর্ণ কাজ। দেহের কোথাও ব্যথার সৃষ্টি হলে নিউট্রোফিল ও মনোসাইটকে আকৃষ্ট করতে রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। এখন দেহের কোথাও একটা ইনফেকশন হয়েছে, কিন্তু আমাদের শ্বেত রক্তকণিকাগুলো তো সারা দেহে ঘুরে বেড়াচ্ছে, তারা তো বুঝতে পারতেছে না যে ইনফেকশনটা কোথায়। এই প্লাটিলেট কী করবে জানো? শ্বেত রক্তকণিকাকে ফোন দিবে, দিয়ে বলবে ভাই ব্রাদার একটা ইনফেকশন আছে এখানে, আপনারা তাড়াতাড়ি চলে আসেন। তার মানে ও নিউট্রোফিল তারপর বাকি শ্বেত রক্তকণিকাগুলোকে ইনভাইট করে যে এখানে একটা ইনফেকশন আছে, তোমরা এসে তাড়াতাড়ি এই ইনফেকশনটাকে নির্মূল করো। ওকে, রক্তবাহিকার এন্ডোথেলিয়াম এর অন্তঃপ্রাচীর সুরক্ষার জন্য কিছু গ্রোথ ফ্যাক্টর। রক্তবাহিকার যে ভিতরের দিকের প্রাচীরটা, এটাকে বলা হয় এন্ডোথেলিয়াম। তাই এন্ডোথেলিয়ামটা যাতে ভালো থাকে, এইটার জন্য সে কিছু ফ্যাক্টর তৈরি করে দেয়। এছাড়া দেখো, সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। এই সেরাটোনিনটা রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকা
রক্তবাহিকাকে দ্রুত সংকোচন করে। জিনিসটা কি, মনে করো এটা একটা রক্তনালিকা, এই রক্তনালিকাটার এই জায়গায় ক্ষত হয়েছে, হ্যাঁ, এই জায়গায় ক্ষত হয়ে এদিক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এখন এই রক্তনালীটা যদি প্রসারিতই থাকে তাহলে এখানে বেশি রক্ত আসবে এবং রক্তপাতের পরিমাণও বাড়বে। প্লাটিলেট ওই অবস্থায় কি করে, সে তো একদিক দিয়ে গিয়ে প্লাটিলেট প্লেক তৈরি করে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করবেই, আরেক দিক দিয়ে সেরাটোনিন নামক একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, যে সেরাটোনিনটা রক্তনালীটাকে সংকোচন মানে ছোট্ট করে দিবে। তাহলে রক্তনালীটাকে যদি সংকোচন করাই দেয় তাহলে এখানে রক্ত প্রবাহের পরিমাণটা কমতেছে, ফলে রক্তপাতের পরিমাণটাও কমবে। তাহলে সেরাটোনিন তৈরি করে দিয়ে এসে রক্তপাত কমানোতে ভূমিকা রাখে। এবার আমরা তো একটু আগে জেনে আসলাম যে রক্তটা জমাট বাঁধার জন্য টোটাল ফ্যাক্টর বা প্রোটিন দরকার কতটি, 13টি। এই 13টি জিনিসকে একসাথে বলা হয় ক্লটিং ফ্যাক্টর। তাহলে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর কতটি, 13টি, কিন্তু 13টাই সমানভাবে লাগে না। প্রধান ফ্যাক্টর কয়টি, 4টি। তাহলে আমরা এই 4টার নাম মনে রাখবো। 4টার নাম কীভাবে মনে রাখবো, আমরা একটা শর্টকাট নেমোনিক অ্যাপ্লাই করে ফুল পরে টুপ করে। তাহলে 13টা ক্লটিং ফ্যাক্টর আমরা মুখস্থ করবো না, পড়বো শুধুমাত্র 4টা। ফুলতে হলো ফাইব্রিনোজেন, পরেতে হলো প্রথমবিন, টোপতে হলো টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, এর নাম কি, এর নাম হলো টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন, আর করেতে হলো ক্যালসিয়াম আয়ন। তাহলে রক্ত জমাট বাঁধার জন্য যে সকল উপাদান দরকার এই উপাদানগুলোকে বলা হয় ক্লটিং ফ্যাক্টর। সর্বমোট কতগুলো আছে, 13টা, এর মধ্যে প্রধান কয়টা, 4টা। কীভাবে মনে রাখবো, ফুল পরে টুপ করে ফাইব্রিনোজেন, প্রথমবিন, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন আর করেতে ক্যালসিয়াম আয়ন। এবার কিভাবে কোনো রক্তনালী কেটে গেলে সেখানে রক্তটা জমাট বাঁধে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। এখন মনে করো ধাপ 1-এ কী হয়, আমার কোথাও একটু কেটে গেছে, তাহলে ওই জায়গায় যদি কেটে যায় তাহলে রক্তকণিকাগুলো বাইরে বের হয়ে আসবে, অনুচক্রিকাগুলো বাইরে বের হয়ে আসবে। নর্মালি দেহের ভিতরে অনুচক্রিকাগুলো কি রক্ত জমাট বাঁধাবে? নর্মালি বাঁধাবে না, কারণ একটা ইনট্যাক রক্তনালী যখন আসে, সেই ইনট্যাক রক্তনালীর মধ্যে যখন অনুচক্রিকা আসে সে যদি রক্ত জমাট বাঁধাই দেয় তাহলে তো ওই রক্তনালী ব্লক হয়ে যাবে। তাহলে একটা অক্ষতিগ্রস্ত রক্তনালীকে কখনো সে জমাট বাঁধায় না। রক্ত কখন বাঁধায়, যখন কোনো রক্তনালীর ক্ষত হয় বা কেটে যায়, এবং কেটে যাওয়া রক্তনালী পথে অনুচক্রিকাগুলো বাইরে বের হয়ে আসবে। যখন সে বাইরে বের হয়ে যায় অনুচক্রিকাগুলো বাতাসের সংস্পর্শে আসলে ভেঙে যায়। অনুচক্রিকাগুলো ভেঙে গিয়ে কিছু এই যে বিনষ্ট অনুচক্রিকা তৈরি হয় এবং টিস্যুজাত কিছু উপাদান তৈরি হয়। এই উপাদানগুলো কি করে, রক্তরসের তঞ্চন সহায়ক উপাদান থ্রোম্বোপ্লাস্টিন বলা হয় এগুলোকে। তাহলে এই যে বিনষ্ট অনুচক্রিকা এবং টিস্যু কোষজাত উপাদান এগুলো কিসে পরিণত হয়, থ্রোম্বোপ্লাস্টিনে পরিণত হয়। থ্রোম্বোপ্লাস্টিন উপাদানটা তখন কি করে দেখো, প্রথমবিন নামক একটা নিষ্ক্রিয় ফ্যাক্টরকে থ্রোম্বিন নামক একটা সক্রিয় ফ্যাক্টরে পরিণত করে। তাহলে দেখো তো সর্বপ্রথম কি তৈরি হলো, থ্রোম্বোপ্লাস্টিন। থ্রোম্বোপ্লাস্টিন এসে কি করলো, প্রথমবিন নামক নিষ্ক্রিয় একটা ক্লটিং ফ্যাক্টরকে কিসে পরিণত করে দিল, থ্রোম্বিন নামক ক্লটিং ফ্যাক্টর। পরবর্তী ধাপে থ্রোম্বিনটা আবার কি করবে, ফাইব্রিনোজেন নামক যে ক্লটিং ফ্যাক্টরটা আছে এই ফাইব্রিনোজেনকে অ্যাক্টিভ করে তৈরি করবে ফাইব্রিন মনোমার। ফাইব্রিন কথাটার অর্থ কি, ফাইব্রিন কথাটা আসছে ফাইবার থেকে, তার মানে এটা কি সুতা, হ্যাঁ এটা সুতা। তাহলে এই যে সুতা তৈরি করে দিল, পরবর্তীতে আবার এই যে অনেকগুলো ফাইব্রিন সুতা মিলে কি তৈরি হবে, ফাইব্রিন জালিকা। তার মনে করো যে এইখানে এসে কি হইলো, সর্বপ্রথম এই যে প্রথমে এসে যখন রক্তনালীটা ক্ষতিগ্রস্ত হইলো তাহলে এখানে থ্রোম্বোপ্লাস্টিন কী করলো, প্রথমবিনকে থ্রোম্বিনে কনভার্ট করে দিল। থ্রোম্বিন আবার কী করলো, ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমার মানে একটা সুতায় কনভার্ট করে দিল। এরকমভাবে যদি অনেকগুলো সুতা তৈরি হয় তাহলে এখানে একটা ফাইব্রিন জালক তৈরি হবে বা ফাইব্রিন পলিমার তৈরি হবে। ওই পলিমারের মধ্যে যখন রক্তকণিকাগুলো বিশেষ করে আরবিসিগুলো বের হতে চাইবে তখন এই জালের গ্যাপগুলোর মধ্যে আটকে যাবে, ফলে আরবিসি আর বের হইতে পারবে না, ফলে রক্তটা জমাট বেঁধে যায়। তাহলে এইটাই হলো মূল কথা, যে পরস্পরের সাথে ফাইব্রিন সুতাগুলো সংযোজন হয়ে ফাইব্রিন পলিমার তৈরি করবে বা জালিকা তৈরি করবে। ওই জালিকার মধ্যে রক্তটাকে বা রক্তকণিকাগুলোকে আটকাই ফেলবে। মূলত আটকানো টার্গেট হলো আরবিসিকে, কারণ আরবিসিটাই সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। তাহলে আরবিসিগুলো তখন এই জায়গায় এসে আটকে যাবে, ফলে রক্তটা জমাট বেঁধে যাবে। রক্ত জমাট বাঁধার পরে তুমি দেখবা এই জায়গা থেকে খুব হালকা হলুদ বর্ণের একটা রস বেরিয়ে আসে। এই হালকা হলুদ বর্ণের রসটাকে বলা হয় সিরাম। হ্যাঁ, কি বলা হয় এটাকে, সিরাম বলা হয়। তাহলে রক্ত তঞ্চন বা জমাট বাঁধার পরে জমাট বাঁধা স্থান থেকে হালকা হলুদ বর্ণের যে রস বেরিয়ে আসে এইটাকে বলা হয় সিরাম। সিরাম বিষয়ে যেখানে আলোচনা করা হয় এই শাখাটাকে বলা হয় সেরোলজি। এখন আমরা আলোচনা করব লসিকা বা লিম্ফ সম্পর্কে। তাহলে আমরা রক্ত টপিকটা টোটালি শেষ করে ফেলছি। রক্তে তোমরা দেখছো কিছু রক্তরস এবং রক্তকণিকা থাকে, প্রত্যেকটার বিস্তারিত ব্যাখ্যা আমরা জেনে আসছি। এখন আমরা জানবো লসিকা জিনিসটা আসলে কি। তাহলে লসিকার ইংলিশ হলো লিম্ফ। এই জিনিসটা তোমাকে আগে বুঝতে হবে। আমি অলরেডি ধমনী শিরা কৈশিক জালিকা সম্পর্কে বিভিন্ন ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম। তাহলে ওই জিনিসটাই আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে। দেখো তাহলে আমাদের হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যে বাহিকার মাধ্যমে কোনো অঙ্গে আসে, ধরে নাও এখানে একটা অঙ্গ আছে, এটা মনে করো আমাদের ব্রেইন। হ্যাঁ, এটা ব্রেইন।
তাহলে আমাদের ব্রেইনে হার্ট অক্সিজেন সমৃদ্ধ রক্ত দিতে চাচ্ছে, তাহলে যে রক্তনালীর মধ্য দিয়ে সে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেয় এই রক্তনালীটাকে বলা হয় ধমনী। কি বলা হয়? ধমনী। তাহলে ধমনীর উৎপত্তি হচ্ছে হার্টে এবং শেষ হচ্ছে কোথায়? ব্রেনে গিয়ে, মানে যে কোনো অঙ্গে গিয়ে। ব্রেনে গিয়ে এই ধমনীটা কীভাবে অক্সিজেন দিবে? কারণ ধমনী তো অনেক মোটা, এই মোটা প্রাচীর ভেদ করে তো অক্সিজেন বের হতে পারবে না। এই জন্য মোটা ধমনীটা ব্রেনের ভিতরে প্রবেশ করে, দেখো এই যে অসংখ্য সূক্ষ্ম 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 রক্তনালিকায় বিভক্ত হয়। এই রক্তনালিকাগুলোর প্রাচীর এত পাতলা যে তার প্রাচীর ভেদ করে অক্সিজেন বের হয়ে কোষে যেতে পারে। এই ছোট ছোট রক্তনালীগুলোকে বলা হয় ক্যাপিলারি বা কৈশিক জালিকা। তাহলে এগুলোকে কী বলা হয়? কৈশিক জালিকা। হ্যাঁ, এখন কৈশিক জালিকা তৈরির মাধ্যমে সে কী করবে? ব্রেনকে অক্সিজেন দিবে এবং ব্রেন যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে সেটা নিয়ে নিবে। তাহলে রক্তটা কি সমৃদ্ধ হয়ে গেল? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ। ওই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা আবার সংগৃহীত হয়ে আরেকটা বড় রক্তনালী তৈরি করবে। তাহলে এটা কি পরিবহন করতেছে? কার্বন ডাইঅক্সাইড। এর নাম হয় শিরা। তাহলে শিরার উৎপত্তি হইলো যে কোনো অঙ্গে, শেষ হইলো কোথায়? এসে হার্টে। তাহলে আমরা সহজভাবে জানবো যে রক্তনালীর উৎপত্তি হয় হার্টে, শেষ হয় যে কোনো অঙ্গের কৈশিক জালিকায়, তার নাম ধমনী। যার উৎপত্তি হয় যে কোনো অঙ্গের কৈশিক জালিকায়, শেষ হয় হার্টে, তার নাম শিরা। এখন ধমনী দিয়ে রক্তটা যখন কৈশিক জালিকায় আসে, কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে অক্সিজেন পুষ্টি উপাদান কোষে যায় এবং কোষ থেকে বর্জ্য পদার্থ কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে সেটাকে আলটিমেটলি হার্টে নিয়ে আসে। কিন্তু এইখানে কি হয়? কৈশিক জালিকাটার প্রাচীর অনেক পাতলা হওয়ার কারণে রক্ত থেকে কিছু পরিমাণ পানি, কিছু পরিমাণ রক্তের প্রোটিন, কিছু পরিমাণ গ্লুকোজ, কিছু পরিমাণ রক্তের কোষ লিক করে। সহজ বাংলা কথায় তারা কৈশিক জালিকার প্রাচীর থেকে লিক করে বের হয়ে আসে, এসে দুই কোষের মধ্যবর্তী যে ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানটাকে বলা হয় ইন্টারসেলুলার স্পেস অথবা ইন্টারস্টিশিয়াল স্পেস, ওই স্পেসে জমা হয়। জিনিসটা আবার বলি, তাহলে আমি বললাম যে ধমনীর মাধ্যমে যে পুষ্টি এবং অক্সিজেন সমৃদ্ধ রক্তটা কৈশিক জালিকায় আসে, কৈশিক জালিকার প্রাচীর তো অনেক পাতলা। কৈশিক জালিকা কোষের মধ্যে কী দেয়? অক্সিজেন দেয়, পুষ্টি উপাদান দেয়, কার্বন ডাইঅক্সাইড নেয়, বর্জ্য পদার্থ নেয়, নিয়ে সে শিরার মধ্য দিয়ে চলে যাওয়ার কথা। কিন্তু এখানে যেহেতু প্রাচীর অনেক পাতলা হওয়ার কারণে কৈশিক জালিকা থেকে কিছু পানি, কিছু পুষ্টি উপাদান, কিছু প্রোটিন, কিছু রক্তকণিকা কী করে? কৈশিক জালিকার প্রাচীর থেকে লিক করে বের হয়ে কোষের মধ্যে যে ফাঁকা স্থানটা থাকে ইন্টারস্টিশিয়াল স্পেস, এই স্পেসে জমা হয়। তাহলে ওই স্পেসে যদি পানি বা ফ্লুইডটা বের হয়ে আসে, ওই ফ্লুইড কি আর শিরায় ঢুকতে পারতেছে না? যেহেতু সে কৈশিক জালিকা থেকে বের হয়ে আসে, তার মানে আর তো সে কৈশিক জালিকায় ঢুকতে পারবে না। কৈশিক জালিকার তার চাপ বেশি ছিল বা পরিমাণ বেশি ছিল, এই জন্য সে লিক হয়ে বের হয়ে গেছে। তাহলে সেইটা তো আর কৈশিক জালিকায় ঢুকতে পারতেছে না, তার মানে ওই জিনিসটা কি আর শিরায় ব্যাক যাইতে পারতেছে? শিরায় কি ব্যাক যাইতে পারতেছে? না, শিরায় তো ব্যাক যাইতে পারতেছে না। এখন এইভাবে যদি আমরা পানি হারাইতেই থাকি, দুই কোষের মধ্যবর্তী স্থানে পানি জমা হতেই থাকে, তাহলে কোষগুলো ধীরে ধীরে ফুলে যাবে। তোমরা মাঝে মাঝে দেখো না, কিছু লোকের পায়ে পানি লাগে অথবা মুখে পানি লেগে ফুলে যায়। এইটাই হলো তার মূল কারণ। যখন অতিরিক্ত পরিমাণ পানি লিক করে কৈশিক জালিকা থেকে, তখন তার হাত পা ফুলে যাবে, কারণ ওই পানিটা রক্তে আর ব্যাগ আসতে পারতেছে না। দেখো কৈশিক জালিকা থেকে যে পানিটা বা যে অংশটা বের হয়ে গেছে, সে কিন্তু আর রক্তে আসতে পারতেছে না। এখন এই জিনিসটাকে যদি আমরা রক্তে নিয়ে না আসার ব্যবস্থা করি, মানে রক্তে যদি তাকে ফেরত আনা না যায়, তাহলে এটা জমে 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 আমাদের কোষগুলোকে বা টিস্যুগুলোকে ফুলাই দিবে। তখন এই যে আমাদেরকে দেখে মনে হবে আমাদের দেহে পানি লাগছে, পা ফুলে ইয়া বড় হয়ে যাবে। এই যে রসটা, যেটা কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে বাইরে বের হয়ে গেল, এই রসটাকেই বলা হয় লসিকা বা লিম্ফ। তাহলে লসিকা বা লিম্ফ কীভাবে তৈরি হয়? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট হলো ভাইয়া, কৈশিক জালিকা যখন কোষকে বা টিস্যুকে অক্সিজেন এবং পুষ্টি দেওয়ার চেষ্টা করে, ওই মুহূর্তে কৈশিক জালিকার প্রাচীর ভেদ করে কিছু পরিমাণ ফ্লুইড, কিছু পরিমাণ প্রোটিন, কিছু পরিমাণ রক্তকণিকা লিক করে বাইরে বের হয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসে, মানে দুই কোষের মধ্যবর্তী স্থানে চলে আসে, লিক করে চলে আসে। ওইটাকে আর আমরা শিরায় ব্যাক নিতে পারি না, এইটা দুই কোষের মধ্যবর্তী স্থানেই থেকে যায়। এই রসটাকেই বলা হয় লসিকা বা লিম্ফ। এখন ওই রসটাকে আমাদের সংগ্রহ করে তখন আরেকটা নালীর মাধ্যমে আমরা শিরায় ফেরত আনার চেষ্টা করি, এই নালীটাকেই তখন বলা হয় লসিকা নালী। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে লসিকাকে সংগ্রহ করবে, দেখো এই যে আরেকটা নালী, তাহলে এখান থেকেই পদার্থটা বের হয়ে আর শিরায় প্রবেশ করতে পারতেছে না, তারা প্রবেশ করতেছে লসিকা নালীকে। তাহলে বিভিন্ন জায়গার ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে ওই যে রসটাকে কালেকশন করার জন্য কি থাকে? প্রত্যেকটা অঙ্গে কিন্তু আমাদের লসিকা তন্ত্রের নালী অর্থাৎ লসিকা নালী থাকে। লসিকা নালী এই লিক করা ফ্লুইডটাকে কানেক্ট করে নিয়ে সেটা আবার কোথায় দিয়ে দিচ্ছে? দেখো এই যে শিরায় পরবর্তীতে গিয়ে সে কিন্তু দিয়ে দিচ্ছে। ফলে যে পানিটা লিক করলো, যে পদার্থটা লিক করলো, ওইটাকে লসিকার মাধ্যমে আমরা শোষণ করে আবার রক্তে এনে ফেরত দিলাম, যার ফলে কিন্তু রক্ত থেকে অতিরিক্ত পানি হারাচ্ছে না, অতিরিক্ত প্রোটিন হারাচ্ছে না, এবং আমাদের কোষের মধ্যেও পানি জমে পা ফুলে যাচ্ছে না। কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এইটাই হলো লসিকা। আশা করি কনসেপ্ট ক্লিয়ার, বুঝতে পারছো।
এখন দেখো লসিকার মধ্যে কী কী উপাদান থাকে, তাহলে এর মধ্যে পানিই থাকে মূলত 94%, আর কিছু কঠিন পদার্থ 6%, মধ্যে কিছু জৈব বস্তু, কিছু অজৈব বস্তু থাকে, কিছু কোষ উপাদান থাকে। অলরেডি বলে আসছি, জৈব বস্তুর মধ্যে প্রোটিন থাকে, লিপিড থাকে, কার্বোহাইড্রেট থাকে, রেচন বর্জ্য থাকে। প্রোটিনগুলো কী কী? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, অ্যান্টিবডি, এনজাইম, এই প্রোটিনগুলো থাকে। লিপিডের মধ্যে কাইলোমাইক্রন, লিপোপ্রোটিন নামক 2 ধরনের লিপিড থাকে। কার্বোহাইড্রেট কোন উপাদানটা থাকে? গ্লুকোজ। রেচন বর্জ্য যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন থাকে। আর কোষ উপাদানের মধ্যে মূলত শ্বেত রক্তকণিকার লিম্ফোসাইটটাই আসে, আর কেউ আসতে পারে না। এই যে লসিকার মধ্যে লিম্ফোসাইটের পরিমাণে তুলনামূলক বেশি থাকে, এই জন্য তার নাম কিন্তু হয়ে গেছে লিম্ফ। তাহলে লসিকার ইংলিশ কি? লিম্ফ। কারণ তার কোষীয় উপাদান বলতে মেইনলি থাকে লিম্ফোসাইট। 500 থেকে 75,000 পর্যন্ত প্রতি কিউবিক মিলিমিটার রক্তে 500 থেকে 75,000 পর্যন্ত লিম্ফোসাইট থাকতে পারে। এছাড়া খুব অল্প পরিমাণ মনোসাইট ও ম্যাক্রোফেজ থাকতে পারে। ওকে, এবার দেখো এই যে লসিকার যে নালীগুলো, তাহলে এরা সবাই মিলে তখন একটা আলাদা তন্ত্র তৈরি করে, এইটাকে বলা হয় লসিকা তন্ত্র। তাহলে দেখো লসিকা তন্ত্র কী কী নিয়ে গঠিত? কিছু লসিকা নালী নিয়ে গঠিত, আর কিছু লসিকা গ্রন্থি নিয়ে গঠিত। গ্রন্থি জিনিসগুলো কী? তাহলে আমাদের দেহে লসিকা 2 কোষের মধ্যবর্তী ফাঁকা স্থান থেকেও আমরা তৈরি করতে পারি, আর দেহে কিছু গ্রন্থি আছে যারা স্পেসিফিকভাবে লসিকা তৈরি করে। লসিকার কাজটা কি হতে পারে তুমি চিন্তা করো তো। লসিকা যেহেতু তার মধ্যে লিম্ফোসাইট আছে, লিম্ফোসাইট কী করে? রোগ প্রতিরোধে, মানে জীবাণু ধ্বংসে। তাহলে লসিকার মূল কাজ কি করা? জীবাণু ধ্বংস করা। আমরা তো জানি জীবাণু ধ্বংস করা শ্বেত রক্তকণিকার কাজ, কিন্তু লসিকারও কাজ জীবাণু ধ্বংস করা, কারণ তার মধ্যে কী থাকে? লিম্ফোসাইট থাকে, তার মধ্যে কী থাকে? মনোসাইট থাকে, ম্যাক্রোফেজ থাকে। এখন মনে করো আমাদের শরীরে এত বেশি ইনফেকশন হইছে, যখন আমাদের রক্তের মধ্যে থাকা শ্বেত রক্তকণিকাগুলো জীবাণুর সাথে কমব্যাট করতে পারতেছে না, যুদ্ধ করতে পারতেছে না, তারা হেরে যাওয়ার মতো অবস্থা, তখন লসিকা তন্ত্রের লসিকা গ্রন্থিগুলো বলবে, ভাই ওয়েট, আমি লসিকা তৈরি করে দিচ্ছি, কত লসিকা লাগে নিয়ে যা। যত সে লসিকা তৈরি করে দিবে তার মানে তত কী তৈরি হবে? লিম্ফোসাইট। তাহলে সৈন্যের সংখ্যা তখন বাড়তেছে। নর্মালি জিনিসটা বুঝতে পারতেছো যে আমাদের দেহে তাহলে লসিকা তন্ত্রটা হলো একটা ব্যাকআপ সিস্টেম, একটা সংরক্ষিত সিস্টেম। যখন রক্ত নর্মালি জীবাণুর সাথে রক্তের উপাদান শ্বেত রক্তকণিকা যুদ্ধ করতে পারবে না, তখন ব্যাকআপ ফোর্স পাঠাবে কে? ব্যাকআপ ফোর্স পাঠাবে আমাদের লসিকা তন্ত্র। সে তখন প্রচুর পরিমাণ লসিকা তৈরি করে দিবে। এই যে লসিকা তন্ত্রের মধ্যে কিছু গ্রন্থি আছে, এই গ্রন্থিগুলো প্রচুর পরিমাণ লসিকা তৈরি করে দিবে। ওই লসিকার মধ্যে কি থাকবে? লিম্ফোসাইট, মনোসাইট, ম্যাক্রোফেজ, তারা তখন জীবাণু ধ্বংস করবে। তাহলে দেখো 2টা জিনিস নিয়ে গঠিত লসিকা নালী। ডান লসিকা নালী, এটা একটা বড় লসিকা নালী, আর একটাকে বলা হয় থোরাসিক লসিকা নালী। তাহলে এই যে ছোট ছোট লসিকা নালীগুলো গিয়ে বড় বড় লসিকা নালীতে উন্মুক্ত হয়। এরকম 2টা বড় লসিকা নালীর একটা নাম হলো ডান লসিকা নালী, একটা নাম হলো থোরাসিক লসিকা নালী। তোমাদের লেভেলে শুধু নাম জানলেই চলবে। আর এই নালীগুলোর কিছু গ্রন্থির সাথে সংযুক্ত থাকে। এর মধ্যে প্রথম গ্রন্থিটার নাম হলো লিমনোড, 2 নম্বরে হলো টনসিল। এটার নাম তোমরা অনেকবার শুনছো, অনেকের টনসিল হয় না, তোমরা বলো টনসিল হয়েছে, কিন্তু আসলে টনসিল হয় না। ওই টনসিলের মধ্যে যদি ইনফেকশন হয় বা প্রদাহ হয়, তখন এটাকে বলা হয় টনসিলাইটিস। এরপরে দেখো প্লিহা নামক একটা আমাদের লসিকা গ্রন্থি আছে, থাইমাস নামক একটা লসিকা গ্রন্থি আছে, লাল অস্থিমজ্জা নিজেও লসিকা গ্রন্থি হিসেবে কাজ করতে পারে। তাহলে চেনো, এই যে থাইমাস নামক লসিকা গ্রন্থি হচ্ছে এইটা, আমাদের গলার নিচে থাকে। এরপর দেখো স্প্লিন বা প্লিহা, আমাদের জাস্ট পাকস্থলীর নিচে থাকে স্প্লিন বা প্লিহা নামক লসিকা গ্রন্থি। আর লিমনোড জিনিসটা কি? লিমনোডটা হলো আমাদের লসিকা নালীগুলো জায়গায় জায়গায় ফুলে গিয়ে এই যে ছোট গুটি, কাঁঠাল বীজের মতো ছোট ছোট গুটি তৈরি করে। মনে করো এটা একটা লসিকা নালী, সে লসিকা পরিবহন করতেছিল, কিন্তু সেও যদি হুট করে দেখে শরীরে ইনফেকশন অনেক বেশি বেড়ে গেছে, এখন অনেক বেশি লসিকা তৈরি করতে হবে, তখন ওই নালীরই একটা অংশ ফুলে যায়। ওই নালীর একটা অংশ ফুলে গিয়ে তখন লসিকা গ্রন্থি হিসেবে কাজ করা শুরু করবে এবং প্রচুর পরিমাণ লসিকা তৈরি করে দিবে। তোমরা মাঝে মাঝে দেখবা যে জ্বরে আক্রান্ত হওয়ার পর বা দীর্ঘদিন কোনো অসুখে আক্রান্ত থাকলে মাঝে মাঝে গলার আশেপাশে দেখবা ছোট গোটার মতো 2-1টা বিচি উঠে। এই বিচি কয়েকটা আবার জ্বর সেরে যাওয়ার পরে অটোমেটিক বসে যায়। এইটাই হলো লিমনোড। এটা আসলে লসিকা নালী ছিল, কিন্তু যখন ইনফেকশন বেশি, সে ব্যাকআপ ফোর্স পাঠানোর জন্য লসিকা তৈরির জন্য একটু ফুলে উঠে লসিকা গ্রন্থি বা লিমনোড হিসেবে কাজ করছে। তাহলে এটাকে লিমনোড বলা হয়। আর টনসিলের পরিচয় তো আমরা জানি যে টনসিল আমাদের মুখ গহ্বরে জিহ্বার দুপাশে থাকে, এরাও লসিকা গ্রন্থি হিসেবে লসিকা তৈরি করে এবং জীবাণু ধ্বংসে সহায়তা করে। স্প্লিন বা প্লিহা তো থাকে পাকস্থলীর নিচে, থাইমাস নামক লসিকা গ্রন্থি থাকে আমাদের গলায়, এবং লাল অস্থিমজ্জা থাকে আমাদের হাড্ডির ভিতরে। ওকে, এখানে প্লিহার পরিচয়টা আমরা একটু আলাদাভাবে জানি। এই যে দেখো যকৃত, যকৃতের নিচে থাকে অগ্নাশয়, অগ্নাশয়ের মাথায় থাকে স্প্লিন বা প্লিহা। স্প্লিন বা প্লিহা গরুর তোমরা খাইছো অনেকে, এটাকে অনেক এলাকায় পিল্লি বা অনেক এলাকায় তিল্লি বলা হয়। হ্যাঁ, খাইতে খুব মজা, কিন্তু ভর্তা করে খাওয়া যায়। তাহলে এই জিনিসটাই হলো স্প্লিন। হ্যাঁ, তাহলে এর একটু আমরা বর্ণনা করি। দেখো, মানব ভ্রূণে প্লিহা সব ধরনের রক্তকণিকা উৎপাদন করে থাকে। তাহলে প্লিহার কাজটা কিন্তু 2 রকম। শিশু জন্মের আগে প্লিহা লোহিত রক্তকণিকা তৈরি করে, আর শিশু জন্মের পরে তার কাজ উল্টে যায়, সে আবার পরে লোহিত রক্তকণিকা ধ্বংস করে।
প্লীহা কিছু রক্ত জমা করে রাখতে পারে, এই জন্য তাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয়। সে সাধারণত 300 মিলিলিটার পর্যন্ত রক্ত জমা রাখতে পারে। অধিকাংশ লোহিত রক্তকণিকা প্লীহায় ধ্বংসপ্রাপ্ত হয়, এজন্য একে লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়। তাহলে ঘটনা কিন্তু উল্টা, জন্মের আগে প্লীহা লোহিত রক্তকণিকা তৈরি করে, আর জন্মের পরে প্লীহা লোহিত রক্তকণিকা ধ্বংস করে। তাহলে পরিণত অবস্থায় এই জন্য প্লীহাকে কী বলা হয়? লোহিত রক্তকণিকার কবরস্থান বলা হয়। এটি জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধেও সহায়তা করে থাকে। রক্তবাহিকা, ধমনী, শিরা, কৈশিক জালিকা আমরা অলরেডি জেনে আসছি। যে রক্তবাহিকাগুলো হৃৎপিণ্ডে উৎপন্ন হয়ে যে কোনো অঙ্গে অক্সিজেন এবং পুষ্টি উপাদান পৌঁছে দেয় তাকে বলা হয় ধমনী। ধমনীর ছোট ছোট শাখাগুলোকে বলা হয় ধমনিকা বা আর্টারিওল। এই ধমনী কোনো অঙ্গে, ধরে নাও এটা ব্রেন, তাহলে কোনো অঙ্গে প্রবেশ করার পর যে ছোট ছোট রক্তনালিকায়, জালের মতো রক্তনালিকায় বিভক্ত হয় তাকে বলা হয় কৈশিক জালিকা। কৈশিক জালিকাগুলো কি করে? ওই অঙ্গে অক্সিজেন দেয় এবং তার কাছ থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়। অক্সিজেন এবং পুষ্টি উপাদান দেয় আর কার্বন ডাইঅক্সাইডের বর্জ্য উপাদান নেয়, নিয়ে তারা আবার মিলিত হয়ে আরেকটা বড় রক্তবাহিকা তৈরি করে, একে বলা হয় শিরা বা ভেইন। তাহলে একে কী বলা হচ্ছে? শিরা বা ভেইন। সে আবার শেষ হচ্ছে কোথায়? এসে হৃৎপিণ্ডে এসে। তাহলে তুমি মনে রাখবা উৎপত্তি আর শেষ দিয়ে, বাকি কোনো কিছু তুমি মনে রাখবা না, কি পরিবহন করছে না করছে এটা তোমার জানার দরকার নাই। তাহলে তুমি সহজভাবে মনে রাখবা যার উৎপত্তি হৃৎপিণ্ডে, শেষ হয় যে কোনো অঙ্গে, তার নাম ধমনী। যার উৎপত্তি যে কোনো অঙ্গে, শেষ হয় হৃৎপিণ্ডে, তার নাম কি? শিরা। কিছু ব্যতিক্রম ছাড়া ধমনীগুলো সবসময় অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, কিছু ব্যতিক্রম ছাড়া শিরাগুলো সবসময় কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করে। কিন্তু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দিয়ে তুমি কখনো সংজ্ঞা মনে রাখবা না, তাহলে কনফিউশন হয়ে যাবে। তাহলে যার উৎপত্তি হয় হৃৎপিণ্ডে, শেষ হয় যে কোনো অঙ্গে বা যে কোনো অঙ্গের কৈশিক জালিকায়, তারই নাম ধমনী। যার উৎপত্তি হয় কৈশিক জালিকায় বা উৎপত্তি হয় যে কোনো অঙ্গে, শেষ হয় হৃৎপিণ্ডে, তার নাম শিরা। এই দুইটা কথা একদম মাথার মধ্যে সেট করে রাখো, কারণ এই দুইটা তুমি যদি না বুঝতে পারো, পরের দিনের যে ক্লাস এটা তোমার মাথার উপর দিয়ে যাবে, তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না। সো এটা একদম মাথার মধ্যে সেট করে রাখো। এইখানে দেখো, এই যে তাহলে এটা একটা ধমনী। এই ধমনীটা দেখো, তার যে শাখা প্রশাখা বের হয়ে অঙ্গের ভিতরে ওইদিকে ছোট্ট জালিকার মতো অংশ তৈরি করছে, এটা কৈশিক জালিকা। এই কৈশিক জালিকাগুলো প্রাচীর পাতলা হওয়ার কারণে এখানে অক্সিজেন যাবে, পুষ্টি উপাদানগুলো যাবে। মনে করো এখানে একটা কোষ আছে, তাহলে কোষকে অক্সিজেন দিবে, পুষ্টি উপাদান দিবে, আর কোষের কাছ থেকে কি নিয়ে নিবে? কার্বন ডাইঅক্সাইড নিবে এবং বর্জ্য পদার্থটা নিয়ে নিবে, নিয়ে তারা আবার শিরা তৈরি করে হৃৎপিণ্ডে ফিরে আসবে। একটা রক্তনালীর যদি আমরা প্রস্থচ্ছেদ করি, এই রক্তনালীতে 3টে স্তর দেখা যায়। এই যে দেখতেছো, ভিতর দিকে একটা স্তর, তার বাইরে আরেকটা স্তর, তার বাইরে আরেকটা স্তর। দেখতে অনেকটা মনে হচ্ছে না ওই যে বিআরবি কেবলের অ্যাডভার্টাইজ কেউ দেখছো? বিআরবি কেবলের অ্যাডভাইসে ওরা কিন্তু বলে যে 3 স্তরের প্রোটেকশন আছে। তাহলে এখানেও 3 স্তরের প্রোটেকশন আছে। হ্যাঁ, সবচেয়ে ভিতরের স্তরটাকে বলা হয় টিউনিকা ইন্টিমা, মাঝের স্তরটাকে বলা হয় টিউনিকা মিডিয়া, আর একদম বাইরের স্তরটাকে বলা হয় টিউনিকা এক্সটার্না। এক্সটার্না মানে বাইরে, ইন্টিমা মানে ভিতরে, আর মিডিয়া মানে মাঝে। তাহলে একদম ভিতরেরটাকে কি বলবো? টিউনিকা ইন্টিমা এই স্তরটা। মাঝেরটাকে কি বলবো? টিউনিকা মিডিয়া। ভিতর বাইরেরটাকে কি বলবো? টিউনিকা এক্সটার্না। আর টিউনিকা ইন্টিমার ভিতরেই একটা কি থাকে? ছোট প্রকোষ্ঠ, মানে যে পাইপ, এদের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়। এই পাইপ বা গহ্বরটাকে বলা হয় লুমেন। রক্তনালীর লুমেন বা গহ্বর বলা হয়। লুমেনের মধ্য দিয়েই মূলত রক্তটা প্রবাহিত হয়। তুলনামূলকভাবে ধমনীগুলো থাকে অনেক মোটা আর শিরাগুলো থাকে পাতলা, কারণ ধমনীগুলোর মধ্যে রক্তচাপ অনেক বেশি থাকে। তো তুমি দেখো তো ধমনীটা কোথা থেকে তৈরি হচ্ছে, একটু আগে আমি দেখায় আসছি। ধমনী তৈরি হচ্ছে হার্ট থেকে। তাহলে হার্ট যে পাম্প করে ব্লাডটাকে পাঠায়, সেটা ধমনী দিয়েই যায়। সে যদি পাতলা হয় তাহলে রক্তের চাপে ছিঁড়ে যাবে। এই জন্য ধমনীর প্রাচীর থাকে অনেক মোটা আর শিরার প্রাচীর থাকে অনেক পাতলা। তাহলে ধমনীর প্রাচীর যদি অনেক মোটা হয়ে যায়, একটু চিন্তা করো, এর প্রাচীর যদি অনেক মোটা হয়ে যায়, অনেক মোটা, তাহলে ভিতরের লুমেনটা কি হয়ে যাবে? ভিতরের গহ্বরটা হয়ে যাবে ছোট। আর শিরার প্রাচীর যেহেতু অনেক পাতলা, এ পাতলা পাতলা স্তর, তাহলে ভিতরের গহ্বরটা কি হয়ে যাবে? অনেক বড়। তাহলে আমরা মনে রাখবো ধমনীর প্রাচীর অনেক মোটা, আর এই বেশি মোটা হয়ে যাওয়ার কারণে ভিতরের গহ্বর ছোট হয়ে গেছে। আর শিরার প্রাচীর অনেক পাতলা, পাতলা হয়ে যাওয়ার কারণে এটা কি হয়ে গেছে? তার লুমেনটা বড় হয়ে গেছে। ধমনীতে সাধারণত কোনো কপাটিকা থাকে না, শিরায় কপাটিকা থাকে। এগুলো হলো তার মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য, এগুলো মনে রাখতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।